হ্যালো। হ্যালো হ্যালো। ভাই, আসসালামু আলাইকুম। ইসলাম, হ্যাঁ। ভাই কেমন আছেন? এই মিঠুন তো। বলতেছি ভাইয়া। ও, হ্যাঁ হ্যাঁ, মিঠুন ভাই। মিঠুন ভাই বলেন। চিনছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনছি। ফোন দেওয়ার কথা ছিল ভাইয়া, আপনি কিছু জানাই নাই। আচ্ছা আচ্ছা। পার্সোনাল ভাবে বলে দিলাম ভাইয়া, সরি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো চলতেছে, বলেন। যাক আলহামদুলিল্লাহ। ভাই আপনি কি রাত্রে ফোন দিবেন? হ্যাঁ, শিওর দিব। আমি আসলে একটু যে আহ, ব্যস্ত আছি। আমার ফ্যামিলি নিয়ে একটু ব্যস্ত আছি, হ্যাঁ। তো এগুলো শেষ জি ভাই, করে আপনি বলবো। বলছেন আরো কাজের ঝামেলা আপনার। হ্যাঁ, সবকিছু নিয়ে একটু এর মধ্যে, বাট দেন ভাই একটু কষ্ট করে ফোন কোনো সমস্যা নেই। রাতের দিকে। ওকে। আচ্ছা। আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে টুডে ইজ দ্য লাস্ট ক্লাস অফ এসইও। যাদের এসইও নিয়ে প্রবলেম হচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি। আম, একদম এসইওর আজকে শেষ ক্লাস। এরপরে আমাদের এসইওর আর কোনো ধরনের কোনো ক্লাস নাই। তো কেন ভাইয়া? কেন মানে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ শিফট করব। আমাদের এসইওর এই কয়েকটা ক্লাসই ছিল। তো অনেকগুলো ক্লাসই ডিজিটাল মার্কেটিং এসইওর মোটামুটি 8-10টা ক্লাস মানে অনেক, সেখানে 14টা ক্লাস, 14টা না 13টা আপনি ক্লাস। সেদিন তো দেখাইছিলেন ভাইয়া যে 13 নম্বর না কত নম্বর ক্লাস থেকে শুরু করবেন, আমাদের কাজ শুরু হবে ডিজিটাল হ্যাঁ, মার্কেটিং এর। না 14, তো 15 আজকে তো থেকে। 15 আমি থেকে, আজকে তো ভাই সপ্তম ক্লাস। তো হ্যাঁ। বাকি 7টা কি হবে, দেখাইবেন না? বুঝি নেই। মানে আজকে বাকি যে 14 ভাই নাম্বার ক্লাস মানে ভাই, আজকে আরো তো 14 7টা নাম্বার। ক্লাস হয়ে গেছে। 14 নাম্বার ক্লাস আজকে। তো না, আমাদের ইসেতে 7 নাম্বার ক্লাস আর কি। কিসে? আমাদের ভাই আজকে সাত শিখনে আহ তো নাম্বার সাত ক্লাস। নাম্বার ক্লাস। মানে ইসেকনে 7 নাম্বার ক্লাস চলছে। ও আচ্ছা 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 আচ্ছা, সরি 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 সরি, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আচ্ছা, ইটস আ মিস্টেক। আপনাদের আপনাদের হচ্ছে এটা কয় নাম্বার ক্লাস? 7 নাম্বার সাত ক্লাস। নাম্বার ও, ভাই। 7 নাম্বার। জি ভাইয়া। আপনাদের এই ব্যাচটা হচ্ছে কত? N212? 8। 8। 8। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের আহ, 7 নাম্বার ক্লাস। না, থ্যাংক ইউ, এটা ধরা অনেক দেওয়ার জন্য। অনেক ক্লাস করাম তো আসলে হ্যাঁ, এটা কনফিউজ হচ্ছে হয়ে যায়। আপনার N212 মনে করছি আমি। 12 এর ক্লাস হচ্ছে আপনার। আমি তো ভাই অবাক হইয়া গেছি, ওই মানে পুরাই অবাক হইতেছি যে ভাইয়া কি বলতেছেন, 7 নম্বর ক্লাস সেটাই থেকে তো 14 নম্বর ক্লাস। সেটাই তো বুঝলাম না যে আমি ওয়ার্ডপ্রেস করব, ওয়ার্ডপ্রেস করে কোথায় এই জিনিসগুলো ফেলবো সেটাই তো বুঝতে পারলাম না। আচ্ছা। হ্যালো। ভাই আর জি। ভাই এমনিতে ঝামেলা আছেন। আমি হ্যালো। পার্সোনালি কিছু জানি ভাইয়ের হুম, হুম, সম্পর্কে। হুম। জি জি। ভাই হ্যালো ভাই ভাইয়া। আজকে খুবই হ্যাঁ। ঝামেলায়। ভাই বলতেছিলাম, আমি তো 1 সপ্তাহ ধরে অসুস্থ ছিলাম প্রচুর পরিমাণে। এই 3টা ক্লাসের অ্যাসাইনমেন্ট জাস্ট হুম। করছি, কিন্তু এখনো জমা দিইনি। এখন তো এই যে যেদিন ক্লাস হয়েছে সেই ডেটের অ্যাসাইনমেন্টে জমা দিব, না একসাথে একটা ক্লাসের অ্যাসাইনমেন্ট দিব? ওই যে ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট করছি আর ওই একটা কন্টেন্ট আইটেম দিছিলেন, আমি এটা একসাথেই দেন। একসাথে দিয়ে দিব, মানে হ্যাঁ হ্যাঁ আজকের অ্যাসাইনমেন্টের সাথে দিয়ে দিব ভাই? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন। আচ্ছা। আজকে ক্লাস হচ্ছে আপনাদের সিম্পল একটা ক্লাস, টেকনিক্যাল এসইও নিয়ে। তো চলেন আমরা দেখি টেকনিক্যাল এসইও কি। টেকনিক্যাল এসইও এটা আপনাদের এই যে ওয়েবসাইট হবে। স্যার, একটা প্রশ্ন ছিল অনেক দিন ধরে। হুম, হুম, হুম। স্যার, ওই যে আমরা যখন সেখানে কুইজ দিই, কুইজ স্যার আমার অনেক কঠিন লাগে, মানে মনে হয় যে আমি মিল পাচ্ছি না। এখন কোনো ধরনের পিডিএফ বা কোনো কিছু কি আপনি রেফার করবেন কুইজের, মানে কুইজের জন্য পড়ার জন্য? এখন কুইজটা যে টপিক গুলোর উপরে থাকে ওই টপিক গুলো তো আর এই ক্লাসের সাথে মিল হয় না, কারণ আমি আপনাদের আগেই বলে দিয়েছি যে আমি শিক্ষণের কোর্স আউটলাইন দেখে কোর্স করাচ্ছি না। আমি আমার কোর্স আউটলাইন দিয়ে করাচ্ছি, বুঝছেন? জি জি তো এই জন্য আসলে ওই কুইজের সাথে এটা মেলে না, বুঝছেন? তবে জি। আপনার কি এইটুকু মনে হয় যে আমি যদি এই ক্লাসটা
শিক্ষণের সাথে ওইভাবে করে নিতাম তাহলে আপনি পারতেন, বা এই অনুযায়ী যদি হইতো কুইজ গুলো তাহলে আপনি পারতেন। ভাইয়া আমি তখন তা কুইজ দেই না ভাইয়া, কুইজ বাদ। আমি প্রথম দিনই বুঝে গিয়েছি যে এটার সমস্যা আছে। কুইজ দিয়ে নাকি? কুইজটা কি ইম্পর্টেন্ট? শিক্ষণের সার্টিফিকেটের জন্য ইম্পর্টেন্ট। আর যদি কাজ কুইজ শিখতে না চান দিলে কি তাহলে সমস্যা? কুইজের কোনো প্রয়োজন নাই, অ্যাসাইনমেন্টটাই ইম্পর্টেন্ট। দিস না, ইজ ওখানে যে কুইজের একটা মার্কস এর ব্যাপার আছে, এখন হ্যাঁ মার্কস হ্যাঁ তো আমার খুবই মানে পুয়ার আসে, হ্যাঁ। এই জন্য হচ্ছে জিজ্ঞেস করছি। ওটা মনে হয় একবার দুইবার না কয়বার যেন দেওয়া যায়, পরে আবার দুইবার ওই দেওয়া সেম যাবে। জিনিস স্টাডি করে আবার আবার দিলেই তো মার্ক ইমপ্রুভ হয়ে যাচ্ছে, তাই না? সেম জিনিস না থাকে ভাইয়া, না, সেম কোশ্চেন থাকে না। চেঞ্জ হয়ে যায়। আর আরেকটা ব্যাপার হলো এগুলোর অ্যান্সার যে আল্লাহর দুনিয়া কোথায় আছে, বা ওনারাও এমন কোনো ব্যবস্থা করে দিতেছেন না যে আমরা শিখবো। আপনি অন্ধের মতো কুইজ দিতেছি কিন্তু শিখতে পারতেছি না আমি আলটিমেট কুইজ থেকে, আমি কারণ কি অ্যান্সারটা তো জানি না, খালি এটা যে নিয়ে কিছু এই মুহূর্তে বলতে পারতেছি না, আমার দেখা লাগবে। গুগলের কাছে পাওয়া যায় না আনসার গুলো। আচ্ছা ভাই, স্যার আমরা যে লাস্ট ক্লাসের অ্যাসাইনমেন্ট উপর গুলো একটা দিচ্ছি প্রশ্ন এগুলো কি আপনি ছিল। দেখতেছেন? বলেন। স্যার ওই যে আমরা যে কাল গত ক্লাসে করেছিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেসে একটা সাইট বানিয়ে এটাকে হচ্ছে প্লাগ ইন এবং থিম দিয়ে হচ্ছে যে নিজেদের মতো করে গোছানো। আপনি বলেছিলেন যে এটা কোনো মার্কেটিং এর জন্য প্রেফারেবল না, কিন্তু যে আপনার একটা ইয়ে দেখিয়েছিলেন ওই যে টুলস এর একটা সাইট দেখেছেন গুগলে র্যাঙ্কিং করা, এই টাইপের এখানে যেসব সাইট গুলো বানাবো ওগুলো কি র্যাঙ্কিং করানো যাবে? হুম, এই সাইটগুলো কোনো কিছুই র্যাঙ্ক হবে না। আপনি চাইলে এই যে এই ব্লগারের সাইট র্যাঙ্ক করাতে পারবেন, কিন্তু এই সাইটটা র্যাঙ্ক হবে না। আচ্ছা ভাই, এই যে আমার যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছে এগুলো কি আপনি দেখতেছেন নাকি সেই কৃষিগণ দেখতেছেন? এগুলো আমি দেখি। ভাই আমি একটা লিঙ্ক দিয়েছি কিন্তু লিঙ্ক ওখানে ওপেন হচ্ছে না কেন? কোথায়? ওই অ্যাসাইনমেন্টে দিয়েছি, ওই যে ওয়ার্ডপ্রেসের যেটা লিঙ্কে দিচ্ছে ওখানে দেওয়ার পরে ওপেন হচ্ছে না। হুম। তাহলে হাইপারমার্ক করতে পারেন নাই মনে হয়। আপনি কি দেখছিলেন ওইটা? মনে হয় দেখতে হওয়ার। আচ্ছা, আমি দেখবো। এখানে ওপেন হচ্ছে না, কিন্তু আমি যখন আমি আমার পিছনে দেখতেছি তখন ওপেন হচ্ছে। ভাইয়া একটা ইয়ে ছিল, হুম। আহ, আপনার সাইট থেকে অন্যান্য যারা পার্টিসিপেন্ট আছে সেখানে কথা বলছে, খুব লাউড আসতেছে। যেটা হচ্ছে আমার প্রবলেমটা হচ্ছে কি, আপনার ভয়েসটা ভোকালটা একটু খুবই কম আসতেছে আমার কাছে। আমার পিসিতে একটু আবার না, সাউন্ড ভাইয়ের প্রবলেম। কথা শোনা যাচ্ছে তো। ভাইয়ের কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি, বাট একটু লো আসতেছে আর কি। ভাইয়া যদি কিছু আমি একটু আস্তে কথা বলতেছি এই জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা,
এই ওয়েবসাইটটা, হ্যাঁ, এখন এই ওয়েবসাইটটার আমরা কিছু টেকনিক্যাল এসইওর কাজ করে দেখি কিভাবে করতে হয়। তো আমরা প্রথমে দেখি টেকনিক্যাল এসইও কি। টেকনিক্যাল এসইও, আচ্ছা, এটা একটু উপরে যাবে আর এটা একটু নিচে আসবে। ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। সেদিন গত ক্লাসে বলছিলেন আপনি যে ওয়ার্ডপ্রেস আর প্লাগইন আর কি কি দুইটা কি বলছিলেন ভাইয়া, ওই সম্পর্কে কিছু ধারণা দিবেন আমাদের, বলছিলেন যে ওইটা পড়ার জন্য, আর কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না ওই দিন। এটা সম্পর্কে কিছু বলবেন না আজকে? হ্যাঁ, আপনারা ওয়ার্ডপ্রেস সম্বন্ধে, প্লাগইন সম্বন্ধে, র্যাঙ্কনেট সম্বন্ধে কতটুকু আইডিয়া নিয়েছেন এটা আমি একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। তো আপনারা কি এটা কমপ্লিট করেছেন, এই র্যাঙ্ক ম্যাথ বা ওয়ার্ডপ্রেস এইগুলো? কারোর কি কোনো ল্যাকিংস আছে নাকি? থাকলে এখনই বলে দেন যে আমি এই ওয়ার্ডপ্রেস এর এই জিনিসটা বুঝি নাই, বা প্লাগইনটা কি বুঝি নাই, বা ওয়ার্ডপ্রেস জিনিসটা কি বুঝি নাই। আর কোনো ভাই আমার তো জিরো নলেজ ভাইয়া, আমি কিছুই করতে পারতেছি না, আপনি ভালো করেই জানেন। হুম, আমি ভাবছি ভাই আপনি কিছু বলবেন ওইটা শুনবো, আচ্ছা আচ্ছা, সত্যি কথা বলতে। ঠিক আছে। না, আমি আপনার ব্যাপারটা জানি। হুম, দেখেন বাকি ওনাদের কি বলেন ওনারা। ঠিক। ভাইয়া, আমি, হ্যালো, হ্যাঁ, আপনি জি, শুনতে পাচ্ছেন? বলেন। ভাইয়া, আমি শুধু আপাতত ক্লাস করতেছি, কুইজ দিতেছি না, জমাও দিতেছি না। আমি একটু অসুস্থ। আহ, আমার করোনা পজিটিভ আসছে। বলেন কি? আমি ভাই টেক কেয়ার, এখানে হাসি কিছু নাই, একটু ভালো করে হাসি, সেফলি থাকেন। আপাতত ভাইয়া আপনি জানেন না কিভাবে আমি হাসতেছি, কারণ কি আমি যতটা ভয় পাম বা এটার আমি কি বলে, কঠিন এটা নিয়ে ভেবেছিলেন। টেন্স হইলে এটা আমাকে, হ্যাঁ, হুম, হুম, না না, টেন্স হইলে এটা আমাকে জিতে বসবে আর কি। আহ এটার মূল্য দেওয়া যাবে না, আচ্ছা, এই আর না, কি। আল্লাহ ভরসা। তো এই জন্য করতেছি না। আপনি শেষ করেন, এটা থেকে উঠেন, তারপরে আপনি প্র্যাকটিস করেন, সমস্যা নেই। হ্যাঁ, ভিডিওগুলো জাস্ট ভালো করে রেখেন, আর হচ্ছে প্র্যাকটিস করলেই হবে। আচ্ছা, র্যাঙ্ক ম্যাথ দিয়ে একজন প্রশ্ন করেছেন, র্যাঙ্ক ম্যাথ অ্যাপিয়ারেন্স কি? অ্যাপিয়ারেন্স হচ্ছে ওয়ার্ডপ্রেস এর কাস্টমাইজেশন সেকশন। এখান থেকে আপনি থিম অ্যাড করতে পারবেন, টেমপ্লেট চেঞ্জ করতে পারবেন, আপনি ফুটার চেঞ্জ করতে পারবেন, ওয়েবসাইটের মেনুগুলো ঠিক করতে পারবেন, এটাই জায়গা। ডাব্লিউপি ফর্ম হচ্ছে একটা ফর্মের প্লাগইন। ধরেন এই ওয়েবসাইটের মধ্যে একটা জায়গায় ফর্ম নামের একটা জায়গা জিনিস আছে, যেখানে যদি আমরা কন্ট্যাক্ট পেজে যাই, এই যে কন্ট্যাক্ট পেজে এই যে যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এটা ওই ডাব্লিউপি ফর্ম ভাই দিয়ে একটা ডিজাইন। প্রশ্ন ছিল। কি বলেন? হ্যালো, হ্যাঁ, বলেন। যে আপনি আমাদের ওয়ার্ডপ্রেস তো ওই যে আপনি যে লিংক দিয়েছিলেন ওখান থেকে করতে বলছেন, কিন্তু আমরা এখান থেকে না করে মানে আমি পার্সোনালি মানে ওয়ার্ডপ্রেস একটা ডাউনলোড করে মানে লোকালি এটা ডাউনলোড করে ওয়ার্ডপ্রেসটা করছি। এর সমস্যা হবে? না না না, ওই যে এবিসি আইডি পার ওখান থেকে দেখে দেখে আপনি করছিলাম। যেভাবে ওয়ার্ডপ্রেস নেন, আসলে ওয়ার্ডপ্রেস নিতে পারলেই হবে, বুঝছেন? ওইখানে ওই ছেলেটা অনেক সুন্দর করে বুঝাই দিছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, ওখান থেকে অনেক ভিডিওটা ভালো ভালো। উপকারে আসছে। হুম, হুম, হুম। কিন্তু যে আপনি যে কার্ড পার দিচ্ছিলেন ওটা কার্ডে আসতেছে না, ওই যে কার্ডে যে জিনিস আছে নাম্বার, অ্যাড্রেস, জিপ কোড, এগুলো কেন চাই? আইপি অ্যাড্রেস চেঞ্জ করে দিচ্ছিলাম, হুম, হুম। তাও ওইগুলাই চাচ্ছে। জেএমডি ইউজ করতেছেন, ওয়াও, অনেক ভালো। ঠিক আছে, আপনি আমারটাই দেখাইছেন কেন, নীল দিয়ে ওপেন করেছেন। আচ্ছা, তো ডাব্লিউপি ফর্ম হচ্ছে সেই জিনিস যেটা দিয়ে ফর্ম বিল করা হয়। আর র্যাঙ্ক ম্যাথ হচ্ছে সেই প্লাগইন যেটা দ্বারা আমাদের ফুল ওয়েবসাইটের আমরা এসইও এর কাজগুলো করে ফেলতে পারি আর কি। হ্যাঁ, তো আপনারা এক কাজ করেন, তো আপনারা একটা আর্টিকেল পাবলিশ করেন আপনাদের ওয়েবসাইটে, পাবলিশ করে সেই আর্টিকেলটা একটু র্যাঙ্ক ম্যাথ দিয়ে অপটিমাইজ করার চেষ্টা করেন, তো দেখি পারেন কিনা। সময় দিচ্ছি কিছুক্ষণ। র্যাঙ্ক ম্যাথ, আচ্ছা, র্যাঙ্ক ম্যাথ প্রিমিয়াম দিচ্ছি, ওয়েট করেন।
স্যার একটু কথা বলবো? হ্যালো স্যার। হ্যালো হ্যালো। আচ্ছা, র্যাঙ্ক ম্যাথ প্রিমিয়াম পাইছেন সবাই? পাইছেন? এটা দিয়ে একটা পোস্ট আপনারা অপটিমাইজ করেন তো দেখি পারেন কিনা। আচ্ছা, তারপর এখন একটু টেকনিক্যাল এসইও নিয়ে কথা বলি, শুনেন। আপনারা ওইটা একটু চেষ্টা করতে থাকেন। হাই হাই, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তো ভাই ঠিকই থাকার কথা। অদ্ভুত প্রবলেম, আমি ফার্স্ট এই প্রবলেম দেখলাম। আচ্ছা, পরে কথা বলতেছি, শুনেন। Technical SEO refer the process of optimizing your website for the crawling and indexing phase. The technical SEO হচ্ছে সেই ধরনের প্রসেস যেটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইট ইন্ডেক্সিং ফেজে অপটিমাইজ করতে পারি। With technical SEO, you can help search engine crawl, interrupt and index your website. তাহলে আমাদের ওয়েবসাইটে যদি টেকনিক্যাল এসইও এর পার্টটা ক্লিয়ার থাকে, তাহলে আমরা গুগল রোবটকে আমাদের ওয়েবসাইটের মধ্যে পুরোপুরি ঢুকতে দিতে পারবো, ইন্টারাপ্ট করতে দিতে পারবো এবং আমাদের পুরো ওয়েবসাইটটা ইন্ডেক্স করতে দিতে পারবো। ইন্ডেক্স মানে হচ্ছে একটা ওয়েবসাইটের ফুল ডাটা কপি করে গুগলের ডেটাবেজে নেওয়া, এটাকে ইন্ডেক্স বলে। তো চিন্তা করেন, আমাদের ওয়েবসাইটটা যদি গুগলের কাছে না পৌঁছায়, আমাদের ওয়েবসাইটের ডেটাবেজ যদি গুগলের কাছে না যায়, তাহলে আমরা কিভাবে ইন্ডেক্স করব? কিভাবে আমাদের ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করব? এটা কি কখনো সম্ভব? সম্ভব না, তাই না? ওকে। Technical SEO can make or break your ranking. Fortunately, fixing the technical SEO problem isn't hard, especially if you follow the item on the checklist. Technical SEO হচ্ছে আপনার র্যাঙ্কিং ব্রেক করে দিতে পারে এবং এই টেকনিক্যাল এসইও এর প্রবলেমটা ফিক্স করা খুব কঠিন একটা বিষয় না। আপনি চাইলেই
একটা চেকলিস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি। চেকলিস্ট গুলো ফলো করলে একটা ওয়েবসাইটের টেকনিক্যাল এসইও প্রবলেম গুলো ফিক্স করতে পারেন। তো টেকনিক্যাল এসইও মূলত হচ্ছে এক ধরনের সমস্যা আর কি। প্রবলেম প্রবলেম থাকলে টেকনিক্যাল এসইও নিয়ে বেশি মাথা ঘামাইতে হয়, এক। আর দুই হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার বুঝলেই হবে, আর ওগুলো এই র্যাঙ্ক ম্যাথ অটোমেটিক্যালি করে দিবে। যেরকম এই যে 404 রিডাইরেকশন, তারপরে হচ্ছে এখানে সাইট ম্যাপ, এগুলো সব টেকনিক্যাল এসইওর কাজ। এগুলো র্যাঙ্ক ম্যাথ অত করে দিচ্ছে। আমরা র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা সেট আপ দেওয়ার সাথে সাথে এই প্রবলেম গুলো অটোমেটিক্যালি সলভ হয়ে যায় এবং সে নিজে নিজে এই কাজগুলো করে দেয়, আর কিছু করতে হয় না আমাদের। তো এইগুলো হচ্ছে সেই চেকলিস্ট। প্রথমে টেকনিক্যাল এসইওর কি জিনিস আছে সেটা আমরা দেখি। প্রথমে আছে ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে ভেরিফাই করা। তো একটা ওয়েবসাইট গুগল সার্চ কনসোলে ভেরিফাই করার জন্য কি করতে হয়? হোয়াট ইজ গুগল সার্চ কনসোল? তো গুগল সার্চ কনসোল, হ্যাঁ, সব টেকনিক্যাল এসইও কাজ। গুগল সার্চ কনসোল হচ্ছে একটা ওয়েবসাইটের পারফরমেন্স দেখার জন্য যে টুল, সেটাই হচ্ছে গুগল সার্চ কনসোল। আর এই গুগল সার্চ কনসোল টুলের দ্বারা আপনি আপনার ওয়েবসাইটের পারফরমেন্স মেজার করতে পারবেন, আপনার ওয়েবসাইটের ট্রাফিক দেখতে পারবেন, আপনার ওয়েবসাইটের ইস্যুগুলো ফিক্স করতে পারবেন, এবং আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিন রেজাল্টে শাইন করাতে পারবেন বা র্যাঙ্ক করাতে পারবেন। তো নর্মালি খেয়াল করেন একটা ওয়েবসাইট কোন কিওয়ার্ড দিয়ে কোন নাম্বার পজিশনে আছে, সেই ওয়েবসাইটে কি কি টেকনিক্যাল ইস্যু আছে, কি কি ঝামেলা আছে, এই সব কিছু আমরা তখনই সলভ করতে পারবো যখন আমরা জানবো যে আমাদের ওয়েবসাইটটা মানে কোথায় কিভাবে প্রবলেম করতেছে। তো এই জিনিসটা আমরা ম্যানেজ করার জন্য হয়তো অনেক টাকা দিয়ে আমরা টুল কিনি, লাইক হচ্ছে যে সেমরাস দিয়ে কিন্তু অনেক কিছুই দেখা যায়। তারপর হচ্ছে এইচ রেফস দিয়ে কিন্তু এসইওর অনেক কিছু দেখা যায়, একটা ওয়েবসাইট অ্যানালাইসিস করা যায়। এখান থেকে চেক করা যায় যে একটা ওয়েবসাইট কোন কোন কিওয়ার্ড দিয়ে কোথায় র্যাঙ্ক করতেছে, এখান থেকে কিন্তু চেক করা করা যায়। তখন এই সাইটটা ক্লিক করে আমি দেখতে পারতেছি যে এই ওয়েবসাইটটার অর্গানিক কিওয়ার্ড কয়টা আছে, এই ওয়েবসাইটটার ব্যাকলিংক কতগুলো, এই ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক কিরকম, তারপরে এই ওয়েবসাইটটা কতগুলো ডোমেইন থেকে ব্যাকলিংক পেলো না পেলো, এটার মধ্যে কোনো টেকনিক্যাল এরর আছে কিনা। এখানে অডিটে ক্লিক করলে আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো কত কিছু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো অনেকেই আছে যারা ওয়েবসাইটের মালিক, তারা টাকা দিয়ে হয়তো বা এগুলো কিনবে না সব সময়। তারা টাকা দিয়ে যেহেতু এই জিনিসগুলো কিনবে না, দ্যাটস ওয়াই তারা কিন্তু এই সমস্যাগুলোকে কিন্তু বুঝতে পারবে না। তো তাহলে তারা কি করবে? তো তাদের ওয়েবসাইট ফুল ম্যানেজ করার জন্য, তাদের ওয়েবসাইট গুলোর র্যাঙ্কিং পজিশন দেখার জন্য, যে তাদের ওয়েবসাইট গুগলে কোন পজিশনে কোন কিওয়ার্ড দিয়ে কোথায় র্যাঙ্ক করে আছে, যে দেখেন একটু দেখাই, সব দেখা যাবে। এই যে কোন কিওয়ার্ড দিয়ে কোন কান্ট্রিতে কত নাম্বার পজিশনে র্যাঙ্ক করে, এগুলো কিন্তু সব দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, সব দেখা যাচ্ছে। তো এই যে যে বিষয়টা, এটা ফ্রিতে ম্যানেজ করা যাচ্ছে না, কিন্তু এখান থেকে টাকা লাগতেছে। কিন্তু গুগল সার্চ কনসোল এমন একটা জিনিস যেটার দ্বারা আপনি ফ্রিতেই এই সমস্ত ডাটা দেখতে পারবেন। তো এই গুগল সার্চ কনসোল গুগল আমাদেরকে ফ্রি দিয়েছে। অপটিমাইজ ইউর কন্টেন্ট উইথ সার্চ অ্যানালিটিক্স, গেট ইউর কন্টেন্ট অন গুগল, হ্যাঁ, এবং অনেক কিছু আছে। এটা গুগল সার্চ কনসোলে যখন ওয়েবসাইটটা আপনার সাবমিট করবেন, তখন আপনার ওয়েবসাইটের মধ্যে গুগল রোবট ঢুকে যাবে এবং গুগল রোবট আপনার ওয়েবসাইটটাকে ক্রল করে ফেলবে। তো এখান থেকে জাস্ট আমি ওয়েবসাইটের মধ্যে ঢুকে এখানে স্টার্ট নাওতে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনি ডান সাইডে দেখতে পারবেন প্রপার্টি অ্যাড করার অপশন। তখন আপনি যখন অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন, তখন আপনাকে এরকম প্রপার্টির অপশন দেখাবে আর কি। আচ্ছা, একটু লাইনে থাকেন।
I don't know. ভাই শুনতে পাচ্ছি না। ভাইয়ার মাইক মিউট করা, ভাইয়া এখন কিছু বলতেছে না। ভাইয়া সম্ভবত কোনো সমস্যা আছে এই জন্য। আচ্ছা, ওকে ওকে। আর বলছিল এড করার জন্য। জি সরি, আমার একটু খুব ইম্পর্টেন্ট কল আসছিল। সমস্যা না ভাইয়া। আচ্ছা, আপনার যখন প্রপার্টিতে ক্লিক করবেন তখন প্রপার্টি অ্যাড করার কথা বলবেন। এটা কেন বলবে? কারণ হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা ম্যানেজ করতে চাচ্ছেন, যে ওয়েবসাইটের ডেটা আপনি দেখতে চাচ্ছেন, এই ওয়েবসাইটটা তো আপনার হতে হবে। আপনার যদি ওয়েবসাইটটা না হয় তাহলে আপনি কি করে এই ডেটাগুলো দেখবেন আপনার ওয়েবসাইটের? এর জন্য অনারশিপ ভেরিফাই করতে হবে। অনারশিপ ভেরিফাই করতে হবে যে ওয়েবসাইটের মালিক আপনি। তখন ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট কপি করে নিয়ে এখানে ছেড়ে দেবেন। এই ডান সাইডের ছেড়ে দেবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। করলে গুগল দুইটা অপশন দিবে বা অনেকগুলো অপশন দিবে, তার মধ্যে থেকে এইচটিএমএল ট্যাগটা সিলেক্ট করবেন, করে এই ট্যাগটুকুকে কপি করবেন। কপি কপি করার পরে আসবেন এখানে র্যাঙ্ক মেথে চলে আসবেন, আসার পরে জেনারেল সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়েব মাস্টার টুলে ক্লিক করবেন, করে এইখানে ওই কোডটুকু পেস্ট করে দিবেন। হ্যাঁ, তারপরে সেভে ক্লিক করবেন। হ্যাঁ, সেভে ক্লিক করার পরে এখানে ভেরিফাই ক্লিক করবেন। অনারশিপ ভেরিফাইড, আপনি যে এই ওয়েবসাইটের মালিক এটা গুগল প্রমাণ পেয়ে গেল। হ্যাঁ, এখন গো টু প্রপার্টিতে ক্লিক করলে এই ওয়েবসাইটটার সকল জিনিস আপনাকে দেখানো শুরু করবে। কিন্তু এখনই কি দেখাবে? দেখাবে না। কারণ হচ্ছে যে এই ওয়েবসাইটটা তো একটা ডেমো ওয়েবসাইট, এটাতে কোনো আর্টিকেলও নাই, এটাতে কিচ্ছু নাই। শুধুমাত্র আপনাদের সার্চ কনসোলে সাবমিট কিভাবে করতে হয় এটা আমি আপনাদের দেখালাম। স্যার এখানে একটা কোশ্চেন ছিল। হুম। বলছি কি, তার মানে আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, হ্যাঁ। তো আমাদের ইমেল মানে আমাদের জিমেল দিয়ে যে গুগল কনসোলটা তোমার অ্যাক্টিভ থাকবে, তাতেই আমরা চাইলে অনেকগুলো ওয়েবসাইটের ওনারশিপ নিয়ে কাজ করতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পরে ক্লায়েন্টকে এখানে আপনি অনার হিসেবে অ্যাড করে দিতে পারবেন। সেটিং এ যায় এই যে অনারশিপ ইউজার এন্ড পারমিশনে যায়, এখানে নতুন ইউজার হিসেবে ক্লায়েন্টের ইমেলটা দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এই ঠিক। আচ্ছা, তো এই সাইটে কিছুই দেখা যাবে না এবং এটাকে আমি এখন চাইলে রিমুভ করে দিতে পারি। তো এখনই করতেছি না, একটু পরে রিমুভ করি। যখন সার্চ কনসোলে সাবমিট করবেন তখনই গুগলের রোবট আপনার ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাবে। গুগলের রোবট আপনার ওয়েবসাইটের মধ্যে ঢুকে আপনার পুরো ওয়েবসাইটটা ক্রল করা শুরু করে দিবে। আচ্ছা, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে যখন আপনার ওয়েবসাইট আস্তে আস্তে র্যাঙ্কে আসা শুরু করবে তখন আপনার ওয়েবসাইটের পারফরমেন্স গুলো এইভাবে দেখতে পারবেন আপনি। ক্লায়েন্টের ইমেল অ্যাড করলেও আপনি অনার, ক্লায়েন্টের ইমেল অ্যাড না করলেও আপনি অনার। আর অনেক ক্লায়েন্ট আছে যে এই যে সার্চ কনসোল ভেরিফাই করতে দেয় না, ওরা নিজেরাই করে করে আপনাকে অনার করে দিতে চাইবে, তাও এগ্রি করবেন, বলবেন যে ঠিক আছে আমি ইমেল দিচ্ছি, আমার ইমেইলে আমাকে হচ্ছে অ্যাক্সেস দাও, অ্যাডমিন করে দাও। আচ্ছা, তো এই যে দেখেন এখানে টোটাল ওভারভিউতে যাওয়ার পরে সার্চ ক্লিক কতগুলো দেখা যাচ্ছে। তারপর
একটা কিন্তু আমি আরেকটা ওয়েবসাইটে এসেছি, আরেকটা ওয়েবসাইটের ডেটা দেখে আপনাদের বুঝাচ্ছি যে আপনারা যখন সাবমিট করা শেষ হয়ে যাবে, আপনাদের ওয়েবসাইট যখন আস্তে আস্তে 15-20 দিন 1 মাস পর পর যখন আপনাদের ওয়েবসাইটের আর্টিকেল গুলো আস্তে আস্তে র্যাঙ্কে আসা শুরু হবে, আপনাদের কিওয়ার্ড গুলো গুগলে র্যাঙ্কে আসা শুরু হবে, তখন আপনারা এইভাবে দেখতে পারবেন। দেখবেন যে এইভাবে আপনাদের কি পরিমাণে সার্চে ক্লিক করতেছে, পারফরমেন্সে ক্লিক করলে পারফরমেন্স দেখতে পারবেন। এটা হচ্ছে টোটাল ক্লিক, টোটাল ইমপ্রেশন। ইমপ্রেশন মানে হচ্ছে এই ওয়েবসাইটকে কতজন মানুষ দেখে, আর ক্লিক মানে হচ্ছে সার্চ ইঞ্জিনে সার্চ করে কতগুলো লোক ভিজিট করে ওয়েবসাইটে, সেটা এভারেজ পজিশনে ক্লিক করলে কোন কিওয়ার্ড দিয়ে কত নাম্বার পজিশনে গুগলে র্যাঙ্ক করে এগুলো দেখা যাচ্ছে, এবং 1000 কিওয়ার্ড পর্যন্ত আপনি এটা ফ্রিতে দেখতে পারবেন। কি মজার জিনিস, তাই না? আমার ওয়েবসাইটটা একটু দেখেন, আমার পারফরমেন্স দেখলে বুঝতে পারবেন 74,000 ইমপ্রেশন আমার। এটা লাস্ট 8 ঘন্টা আগের ডাটা। আমার মোটামুটি প্রত্যেকদিন আমার এরকমই হয়, বুঝছেন? আমার হিউজ পরিমাণে ইমপ্রেশন হয়, হিউজ পরিমাণে ডেটা সার্চ করে আমার, বুঝছেন? পজিশন আমার ওঠানামা করে। তো এই যে কোন কিওয়ার্ড দিয়ে কত নাম্বার পজিশন আছে, পজিশন এখানে এভারেজে দেখাচ্ছে, এইটা আসলে 7 দেখাচ্ছে কিন্তু 7 না, এটা হচ্ছে 3 নাম্বার হবে আর কি। তো গুগল কিছু কিছু কিওয়ার্ড দিয়ে অনেক সময় অনেক দুই একটা কিওয়ার্ড একটু ভুলভাল দেখায়, বা এই ডাটাগুলো আপডেট নিতে একটু সময় নেয় গুগল। তো এক্সাক্ট অনেক সময় অনেক কিওয়ার্ডে দেখায় না, কিছু কিওয়ার্ডে দেখায়, কিছু কিওয়ার্ডে দেখায় না, তারপরে কাছাকাছি যায় আর কি। বাট যদি এখানে আপনি 10-এর মধ্যে দেখেন এভারেজে, তাহলে বুঝবেন যে হ্যাঁ হয়ে গেছে কাজ। আপনি হয় 2 নাম্বার বা 3 নাম্বার পজিশনে আছেন, না হলে 1 নাম্বার পজিশনে আছেন। তারপর এখান থেকে সাইটের কাভারেজ ইস্যুতে যাওয়া যাবে। কাভারেজ ইস্যু থেকে যাওয়ার পরে এখানে দেখা যাবে যে ওয়েবসাইটে কতগুলো কাভারেজ ইস্যুতে আছে না আছে, কোন ইউআরএল গুগলের কাছে আছে, কোন ইউআরএল গুগলের কাছে নাই। হ্যাঁ, এগুলো সব দেখা যাবে। আচ্ছা, তো আরো মেলা কিছুই দেখা যাবে। ইউটিউব চ্যানেলের র্যাঙ্ক, ইউটিউব এসইও ক্লাসে দেখা যায়। তো সার্চ কনসোলে সাবমিট করা দেখলেন, এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইওর একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ক্রল ইররটা আইডেন্টিফাই করা, মানে আমাদের সবগুলো পেজ গুগল ক্রল করলো কিনা। আমরা যদি এখানে কাভারেজে ক্লিক করি তাহলে আমরা সমস্ত ক্রল ইরর দেখতে পারবো, যে আমাদের ওয়েবসাইটে কোনো ইরর আছে কিনা, সবগুলো পেজ গুগল ইন্ডেক্স করলো কিনা, এগুলো সব দেখা যাবে। আচ্ছা, আমরা কোনো স্যার নির্দিষ্ট পেজের দেখতে পারবো? হ্যাঁ, নির্দিষ্ট পেজেরও দেখা যাবে। এখানে অল নোন পেজে যাওয়ার পরে এখানে অল সাবমিটেড পেজ, অথবা যেখানে ইন্ডেক্স পেজের জন্য দেখতে পারবেন কাভারেজ। সেখানে সব বলেই দিবে কোন পেজে প্রবলেম, কোন পেজে প্রবলেম আছে, কোনটাতে নাই, এগুলো সব বলে দিবে ওরা। হ্যাঁ, মেক শিওর ইউর সাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি, এটা একটা টেকনিক্যাল প্রবলেম। তো মোবাইল ফ্রেন্ডলিনেস চেক করার জন্য জাস্ট এখান থেকেই হেল্প নিতে পারেন। কোর ওয়েব ভাইটালে যায়, এখানে মোবাইল সেকশন আছে, এখান থেকে পেজ, এখানে ক্লিক করলেই বলে দিবে যে এই সাইটটা, ও সরি সরি, এখান থেকে বলবে না। মোবাইল ইউজিবিলিটি ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে বলে দিবে যে স্মার্টফোন থেকে এই সাইটটা ভিজিবল কিনা, এবং সবগুলো পেজ স্মার্টফোন থেকে ভ্যালিড কিনা। এখানে যদি কোনো কিছু ভ্যালিড না দেখেন, না দারাজেরটা কিভাবে দেখবেন? আমি কি দারাজের ওয়েবসাইটের মালিক? যে যে সাইটের মালিক শুধুমাত্র সে সেই সাইটের ডেটা দেখতে পারবে। তো দেখেন সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা এখান থেকে চেক দিয়ে বোঝা গেল, কারণ সবগুলো পেজই মোবাইল থেকে ভ্যালিড, মানে প্রত্যেকটা পেজই মোবাইল থেকে দেখা যায়, একটাও মোবাইল ভার্সনে এরর আসে না। তারপরে হচ্ছে ফিক্স ব্রোকেন লিঙ্ক, একটা সাইটে কিন্তু ব্রোকেন লিঙ্ক বা 404 লিঙ্ক থাকতে পারে। হ্যাঁ, যেরকম এই যে এই সাইটে যদি যান, এখানে 404 মনিটরে ক্লিক করলে দুইটা পেজ অলরেডি 404 পেয়ে গেছে। তো কোন পেজগুলো 404 এবং কোন পেজগুলোতে ঢোকা যাচ্ছে না, এটা কিন্তু সব এই র্যাঙ্ক মেথড দ্বারা বলা। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো সব কিন্তু ধরা যাবে আর কি। সিকিউর ইউর সাইট উইথ HTTPS। খেলিস না কেন?
তো সিকিউর ইওর সাইট উইথ এইচটিটিপিএস মানে হ্যাঁ খেলনা পাতি গুলা বের কর, দেখ খেলা কর। আচ্ছা পরে খেলা করা লাগবে। হ্যালো শুনেন, এইচটিটিপিএস এটা তো জানেন, একটা সাইট যদি এইচটিটিপিএস ভার্সনে রিডাইরেক্ট না হয় তাহলে কিন্তু একটা সাইটের জন্য অনেক সমস্যা। অনেক ওয়েবসাইট যেগুলো এইচটিটিপি ভার্সন, ওই সাইটগুলোতে কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ঢোকা যায় না, ক্রোম ব্রাউজার থেকে ঢুকতে গেলে বাধা দেয়। এই জন্য আমাদের 404টা আরেকটু ক্লিয়ার করব। আচ্ছা 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 ঠিক আছে, চলেন আমি আরেকটু ক্লিয়ার করি। তো এখান থেকে ধরেন আমি একটা ভুলভাল লিংকে ক্লিক করলাম, এটাই 404। এমন একটা লিংক যে লিংকে ঢুকলে কিছু পাওয়া যায় না, যেটা রিমুভ হয়ে গেছে, সেটাকেই 404 লিংক বলে। ওকে ভাই, 404 বুঝতে পারছেন? মানে লিংকটা ভেঙে যাওয়া কেস, তাই তো স্যার? ব্রোকিং গুলো ওখানে ডিলিট করে দেওয়া, ডিলিট করে দেওয়া, কোন একটা লিংক তৈরি করে ডিলিট করে দেওয়া, পরবর্তীতে লিংকটা যদি গুগল ইন্ডেক্স হয়ে যায় তাহলে 404 হয়ে যাবে। সাইট ডিলিটেড অথবা ওই পেজটা ডিলিট হয়ে গেছে, পেজটা নাই। তো এই জিনিসগুলো দেখলে ভিজিটরের মেজাজ খারাপ হয়, বুঝছেন, রাগ হয়। তো খালি ভিজিটরেরই রাগ হয় না, গুগলেরও রাগ হয়। গুগল এই 404 দেখতে পারে না। গুগল বলে যে একদম ফ্রেশ ওয়েবসাইট হবে, ওর কোনো 404 বা ভাঙা লিঙ্ক থাকবে না, যে লিঙ্কে ক্লিক করলে ভিজিটর কিছু পাবে না, খালি ইরোর পাবে। এগুলো গুগল একদম পছন্দ করে না। তো যে সাইটগুলোতে 404 লিঙ্ক থাকে ওগুলো সাইটে অ্যাভয়েড করে চলতে বলে গুগল। হ্যাঁ, এই যে দেখেন এখানে যদি সাইট অডিট করি আমি, তো অনেক সাইট আছে, এই সাইটটি দেখেন এর কোনো 404 আছে কিনা বের করা যাবে। এগুলো অডিটের মাধ্যমে বের করতে হয়, এছাড়া বের করা যায় না, বুঝছেন। গুগল কনসোল দিয়ে কিভাবে বের করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, গুগল কনসোল দিয়ে কিভাবে বের করবো? গুগল কনসোল দিয়ে 404 বের করা যায় না। গুগল কনসোল দিয়ে যে এখানে কাভারেজ ইস্যুতে যায় ইরর গুলো বের করা যায়, ওই ইরর গুলোই ধরেন যে এখানে 404 আকারে ধরা পড়ে। অডিট মানে চেক করা, অডিট মানে চেক করা, যেটা 404 গুগল কনসোলে। হ্যাঁ অডিট মানে হচ্ছে ভাইয়া চেক করা। অডিটের ক্লাস আছে আপনাদের, একটা ওয়েবসাইটকে পুরো চেক করা। আচ্ছা আমি বলি 404 কি দেখেন, একটু খুব সুন্দর করে বুঝাই দিই। ধরেন এটা আমার ফেসবুকের আইডি, বুঝছেন, আমি আমার ইউজার নেম এটা দিয়েছিলাম, তো আপনার কাছে এই ইউজার নেমটা আছে, ঠিক আছে। তো আমি আপনাকে এটা দিয়েছি, আপনি কি করলেন, আপনার পিসিতে যায় যে এরকম করে বুকমার্ক করে রাখলেন, ঠিক আছে, এরকম করে বুকমার্ক করে রাখলেন যে এইটা হচ্ছে ভাইয়ের ফেসবুক আইডি, এখানে ঢুকা যাবে, এখানে ঢুকলে ভাইকে পাওয়া যাবে। তো এরকম বুকমার্ক করে রেখেছেন, কিন্তু আমি 2 দিন পরে আমার মনে হলো যে আমার এটা চেঞ্জ করা লাগবে, করে খালি আমি এইটুকু রাখবো, বা এটার সাথে আমি আরো কিছু সংখ্যা অ্যাড করব, আরো কিছু জিনিস অ্যাড করব, ধরেন অ্যাড করে এটাকে চেঞ্জ করলাম। তাহলে পরবর্তীতে আপনি যখন আগের লিংকে ঢুকবেন যেটা আপনি বুকমার্ক করেছিলেন, সেটা কেটে দিন, পরবর্তীতে আপনি যখন আগের লিংকে ঢুকবেন তখন ঢুকে দেখবেন যে সব 404 দেখাচ্ছে, কিচ্ছু নাই, এই যে এরকমই আসবে, এই যে দিস পেজ ইজন্ট অ্যাভেলেবল, এরকম আসবে, বুঝতে পারছেন। তো আমি যদি লিংক আমার ফেসবুকের ইউজার নেম চেঞ্জ করি তাহলে আগের ইউজার নেমটা আপনি খুঁজে পাবেন না, নতুন যেটা আছে সেটাই খুঁজে পাবেন, ঠিক আছে। আপনাদের এই মজার জিনিস দেখাই, দেখেন এক ভদ্রলোক ইউটিউব চ্যানেল নিয়ে ভিডিও করতে যাচ্ছিল, বুঝছেন, দিস ইজ মাই ওয়েলকাম মাই চ্যানেল, বুঝছেন। হ্যাঁ দেখলাম। দেখছেন এটা না? আচ্ছা যাই হোক, তো ক্লিয়ার তো, 404 বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা,
না, ক্লাসের মাঝখানে একটু হাসাইলাম আর কি, না হলে আবার ক্লাস ভুল লাগতে পারে। এমনি টেকনিক্যাল এসিও মানে টেকনিক্যাল, আর টেকনিক্যাল মানেই বোরিং মনে করেন, ঠিক আছে? ওই এগুলো খুব বোরিং হয়, টেকনিক্যাল সাইডটা অনেক অনেক বোরিং, বুঝছেন? ওই যে দেখবেন বাসায় ইলেকট্রিক মিস্ত্রি আসে, দেখেন ওরা কাজ করে একবারে মন দিয়ে কাজ করে, কিচ্ছু কয় না, কারোর সাথে কোনো কথা কয় না। কাঠ মিস্ত্রি দেখছেন, কাঠ মিস্ত্রি একটা গান চালু করে দিয়ে বসে থাকে, কারোর সাথে কথা কয় না, একবারে ওকে যা বলেন ভাই একটু আমাকে এটা শিখান তো, ও আপনার সাথে একটার বেশি দুটো কথা বলবে না, ঠিক আছে? তো টেকনিক্যাল কাজগুলো একটু বোরিং, এর জন্য মাঝে মাঝে একটু মজা নেওয়া লাগবে। হ্যাঁ, তো 404 মানে হচ্ছে ওই ভাঙা লিঙ্ক গুলো, এই ভাঙা লিঙ্ক গুলো থাকা যাবে না, ওগুলো যদি থাকে ওগুলো ফিক্স করতে হবে, একটা প্রসেসে ফিক্স করতে হবে। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দেবো কি প্রসেসে এটাকে ফিক্স করবেন। হ্যাঁ, আচ্ছা, এইচটিটিপিএস নিয়ে কথা বলতেছিলাম। তো যে ওয়েবসাইট গুলোর সাথে এরকম তালা চিহ্ন থাকে না, যে ওয়েবসাইট গুলোর সাথে এরকম, স্লাইডার গুলো দিব, এই ওয়েবসাইট গুলোর সাথে এরকম তালা চিহ্ন থাকে না, ওই সাইট গুলোকে গুগল পছন্দ করে না। তো এই যে বাংলাদেশের অনেক ওয়েবসাইট আছে, এই দেখেন অনেক ওয়েবসাইট আছে, যে ন্যাশনাল ইউনিভার্সিটি সাইট টাইট, এগুলো অনেক সাইট আছে, এই সাইট গুলো আপনার হচ্ছে যে নট সিকিউর, দেখেন তালা চিহ্ন নাই। এবং এই সাইট গুলোতে যখন আপনি ব্রাউজার থেকে ঢুকতে যাবেন তখন বলবে যে এই সাইট গুলো সিকিউর না, এখানে ঢুকা যাবে না। You shouldn't enter any sensitive information on this site, for example password or credit card, because it could be stolen by attacker। আমরা হ্যাকারদের কথা বলা হচ্ছে, আমিও যেটা বলতেছি আপনাদের বুঝেন, অ্যাজ এ হ্যাকার এগুলো কিন্তু খুব সহজে বের করে নিয়ে আসা সম্ভব। যদি এই সাইটটা ফুল সিকিউর না করা থাকে, সাইটের মধ্যে সেই ধরনের যদি অ্যাডভান্স পিএসপির কোডগুলো বসানো না থাকে যেগুলো সাইটের ওই ডাটাগুলোকে এনক্রিপ্টেড করবে, হ্যাঁ, বা সাইটের সিকিউরিটি যদি হাই না থাকে, আবার যদি এসএসএল ও না থাকে, ওই সাইটগুলো হ্যাক করা কোনো বিষয় না, বুঝতে পারছেন? জাস্ট সিম্পলি ওই সাইটগুলোকে আপনার ওই যে ম্যালওয়্যার অ্যাটাক দিলেই ধরেন যেটা হ্যাক হয়ে যায়। স্যার আমরা তো বেশি দেখি যে গভর্নমেন্ট সাইট গুলোই নট সিকিউর থাকে। নট সিকিউর, এরা এসএসএল নিয়ে এদের কোনো চিন্তাই নাই, এরা এগুলো কেনা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই এদের, বুঝছেন? এর মনে করে এদের সাইট মনে হয় একবারে অনেক হাই লেভেলে আছে, কিন্তু আসলে নাই, এদের সিকিউরিটি খুবই লো। এগুলো দেখাইলে বুঝতে পারতেন না। স্যার ওরা তো সাইটগুলো ডাটাবেজ এক্সপ্লয়েটের সাইটে যে, হ্যাঁ, শুধু নোটিশ দেয়, আর তো কিছু দেয় না, যেমন কি ইম্পর্টেন্ট তেমন কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে ওই সাইটগুলো নিয়ে যদি এই সাইটে এসে আপনি হচ্ছে ডাটা এক্সপ্লয়েট করেন বা একটু স্টাডি করেন, তাহলে বুঝে যাবেন যে ওই সাইটগুলোর কি পরিমাণে সিকিউরিটি দুর্বলতা। তো যাই হোক, সাইটটা সিকিউর থাকতে হবে। এই সাইটটা দেখেন, এটা একটা ফ্রি সাইট, ব্লক সাইট, তাও কিন্তু এটা সিকিউর কেন? your information, for example password or credit card number is private when it is sent to this site। যখনই কোনো ভিজিটর এখানে এসে পেমেন্ট করবে, তার ক্রেডিট কার্ডটা সিকিউর হিসেবে থাকবে এসএসএল থাকার কারণে। সো কখন একটা ওয়েবসাইট এই নন সিকিউর থেকে সিকিউর হবে? যখন সেই ওয়েবসাইটের ভেতরে এসএসএল থাকবে। এসএসএল কি? এসএসএল হচ্ছে এক ধরনের সিকিউর সকেট লেয়ার, এটাকে এসএসএল সার্টিফিকেট বলে। এই এসএসএল সার্টিফিকেট আপনার যখন ডোমেইন এবং হোস্টিং কিনবেন তখন আপনাকে অটোমেটিক্যালি দিয়ে দিবে। তো যদি এসএসএল সার্টিফিকেট আপনি না পান, ফ্রিতে যদি না পান, তাহলে একটা প্রসেস আছে, ওটা থেকে এসএসএল নেওয়া যায়, আমি আপনাদের পরে শিখাবো। ফ্রিতে নেওয়ার প্রসেস আছে একটা। তো যেহেতু এখানে এসএসএল আছে, আমরা এটা নিয়ে এত চিন্তা করব না। চেক ইউর সাইট লোডিং স্পিড। অনেক সময় দেখেন তো, অনেক ওয়েবসাইটে ঢুকলে সাইটগুলো লোড নেয় কিনা, খালি ঘুরেই খালি সাইটে ঢুকা যায় না, বিরক্ত লাগে, কিন্তু বের হয়ে আসেন। তো গুগল এই ধরনের সাইটকে পছন্দ করে না, যে ওয়েবসাইট গুলো এরকম ঢুকার সাথে সাথে ধাম করে চলে আসবে, মানে দেওয়ার সাথে সাথে। মনে করেন যে hstep.com, এই সাইটে যদি আপনি ঢুকেন, দেখেন সাইট দেওয়ার সাথে সাথে ধাম করে সাইট চলে আসবে, এই যে চলে আসছে। তারপরে আবার অনেক সাইট আছে দেখেন, যে সাইট গুলো দেখবেন দেওয়ার সাথে পরে আবার আসতে চায় না, ওই ওয়েবসাইট গুলো লোডিং টাইমের প্রবলেম আছে। তো যে সাইট গুলো লোড নেয় না, যে সাইট গুলো চলে না, চলতে চায় না, গুগল সেই সাইট গুলোকে পছন্দ করে না। সো আপনি যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটের এসইও নিয়ে কাজ করেন এবং তার ওয়েবসাইটের যদি লোডিং স্পিড না থাকে, তাহলে তাকে বলবেন লোডিং স্পিডটা বাড়াইতে। এটা আপনার কাজ না, এটা
ওয়েবসাইট ডিজাইনার ডেভেলপারের কাজ। বাট আপনি চেক করে দিতে পারেন, একটা সফটওয়্যার আছে বা টুল আছে, এটার নাম হচ্ছে জিটি ম্যাট্রিক্স। জিটি ম্যাট্রিক্স হচ্ছে একটা ওয়েবসাইটের পারফরমেন্স এবং লোডিং চেক করার একটা টুল। তো এখানে যে জাস্ট আপনি যে ওয়েবসাইটের লোডিং স্পিড দেখতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটা এখানে ছেড়ে দিবেন, টেস্টে ক্লিক করবেন, ওরা চেক করে বলে দিবে যে এই ওয়েবসাইটের লোডিং পারফরমেন্স কেমন। যদি দেখেন যে হ্যাঁ খারাপ, তাহলে ক্লায়েন্টকে বলে দিবেন যে আপনার সাইটের লোডিং স্পিড খারাপ, এটা নিয়ে আমি এসইও কাজ করতে পারবো না, সরি, আগে এটা ঠিক করে তারপরে আমাকে এসইও করতে বলে। কারণ এইগুলো প্রবলেম সলভ না করলে ওই সাইটের এসইও করে কোনো লাভ নাই। একটা সাইটে যদি এসএসএল না থাকে, একটা সাইট যদি মোবাইল ফ্রেন্ডলি না হয়, মানে মোবাইল থেকে যদি ভিজিট না করা যায়, তাহলে লাভ নেই। দেখেন এই সাইটটা কি মোবাইল ফ্রেন্ডলি, এটা কিভাবে চেক দিব? জাস্ট মাউসের রাইট সাইডে ক্লিক দিবেন, দেওয়ার পরে ইন্সপেক্টে ক্লিক করবেন, করার পরে এই যে এখান থেকে একটা ডিভাইস সিলেক্ট দিবেন, গ্যালাক্সি S4 বা মোটো G4, যে কোনো একটা ডিভাইস এখান থেকে সিলেক্ট দিবেন। সিলেক্ট করলেই দেখেন যে চলে আসবে এই ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি না। দেখেন এটা মোবাইল ভার্সনে নেওয়ার পরে কতটুকু হয়ে গেছে, দেখছেন? এই যে এটুকু ফাঁকা না, ফাঁকা, একবারে ছোট দেখাচ্ছে, এবং এই বাম সাইডে দেখেন দূরত্ব কতটুকু, আর এইদিকে ডান সাইডে এটা এটা কিভাবে নিব ভাইয়া? এটা আমাকে একটু আবার দেখাবেন। আবার দেখাই, এই সাইডটাকে আগে রিলোড দেই। মাউসটা যে কোনো একটা জায়গায় ধরবেন, যে কোনো একটা জায়গায় মাউস নেবেন, নিয়ে মাউসের ডান সাইডে ক্লিক করবেন, করার পরে এই যে নিচে ইন্সপেক্ট আছে এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে উপরে আপনাদের এই রেসপন্সিভ আসবে এরকম, তো রেসপন্সিভে ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পরে এখান থেকে স্যামসাং গ্যালাক্সি S5 এ সিলেক্ট করবেন, করলে এটা মোবাইল ভার্সনে কেমন দেখায় সেটা দেখা যাবে। এটা সমস্ত ওয়েবসাইট, ধরেন যে কোনটা দেখাই, এখান থেকে যদি আপনি আরেকটা ওয়েবসাইটে যান, সে মনে করেন যে namecheap.com এ যান, তো নেমচিপ মোবাইল থেকে কেমন দেখায় দেখতে পারবেন। এখান থেকে ইন্সপেক্টে যাওয়ার পরে এই দেখেন নেমচিপ মোবাইল থেকে দেখতে এরকম দেখায়। তো নেমচিপটা কিন্তু পুরোপুরি মোবাইল ফ্রেন্ডলি, কারণ মোবাইল থেকে ফুল ভিজিট করা যাচ্ছে, এবং এই যে দেখছেন কাস্টমাইজেবল এবং ফুল পেজই কিন্তু আছে, পুরো ওয়েবসাইটটাই ভিজিট করা যায়, স্ক্রল করলে কাজ করতেছে, মেনু কাজ করতেছে, এবং কন্টেন্ট গুলো ঠিক মতো দেখা যাচ্ছে পুরোটা, তাই না? তার মানে এই সাইট হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট। বাট এটা দেখেন মোবাইল ফ্রেন্ডলি সাইট না, দেখেন নড়ে না কিন্তু, এবং এই সাইডে দেখেন বাম সাইডে চাপে গেছে, এই সাইডে ফাঁকা হয়ে গেছে, আর উপরের এই যে পায়ের অংশ একবারে নাই, আর ঠ্যাং একবারে নাই, ঠ্যাং ফাঁকা, উপরে খালি মাথা দেখা যাচ্ছে। সাইট মানে এটা মোবাইল ফ্রেন্ডলি না, বুঝছেন? ফোনে জুম করে কেন দেখবো, স্লো কেন, আমি ফোনে কেন জুম করে দেখবো? আমার সাইটে যে এরকম নেম চিপের মতো আসতে হবে, এরকম এইরকম আসতে হবে মোবাইল ভার্সনে। লেখাগুলো দেখছেন কত স্পষ্ট, মোবাইল থেকে কত স্পষ্ট ক্লিয়ার। মেনুতে ক্লিক করেন, মেনু আসবে, যে মেনু আসবে, আর ওইখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না। তার মানে এই সাইটটা মোবাইল ফ্রেন্ডলি না। সো যদি এরকম ওয়েবসাইট পান যে সাইট আপনাকে ক্লায়েন্ট বলতেছে এসইও করে দাও, আপনি এইসব সাইটের কাজ হাতে নেবেন না। হ্যাঁ, এইসব সাইটের কাজ হাতে নেবেন না, বলবেন যে না, আগে এই প্রবলেম গুলো ঠিক করো, SSL লাগাও, সাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি করো, তারপর হচ্ছে ওয়েবসাইটের লোডিং টাইম বাড়াও। এটা যা দেখি লোডিং টাইম কিরকম। আচ্ছা, এই স্রেফের লোডিং টাইম কিন্তু একবারে এ গ্রেডেড, পারফরমেন্স 98%, ওয়াও, 4.1 সেকেন্ডে গুগল লোড নেয়, বুঝছেন? অনেক ভালো, কিন্তু এটা 5 সেকেন্ডের মধ্যে থাকলেই হবে, যদি পারেন আরো কমায়েন। আর মজার ব্যাপার হচ্ছে আমার ক্রিয়েটিভ নিলে 1 সেকেন্ডে লোড নেয়, বুঝছেন? আচ্ছা, তারপর এখানে ব্যাকে আসি, আরেকটা ওয়েবসাইট দেখি আমরা, এই সাইটের লোডিং টাইমটা একটু দেখি কি অবস্থা। এটা তো ভাইয়া আমরা গুগল ইনসাইটসও দেখতে পারবো না? হ্যাঁ, ওইখানে দেখা যাবে। আপনারা ওয়েবসাইট বানাতে পারবেন, আমি যতটুকু দেখাইছি এটুকু হলে ওয়েবসাইটটা হয়তো লাইভ করতে পারবেন, কিন্তু বানানো বা কাস্টমাইজেশনটা আমি শিখাই নাই। আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে পারবেন, প্র্যাকটিস না করলে পারবেন না। দেরি আছে, 21 তারিখ। ডি গ্রেডের ওয়েবসাইট, পারফরম্যান্স 70%, স্ট্রাকচার একবারে 66%, কিচ্ছু না, 4 সেকেন্ডের লোড নেই। স্যার এগুলো WP রক দিয়ে কি ফিক্স করা সম্ভব? একটা ওয়েবসাইট কয়েকটা কারণে ভারী হয়, সেটা হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে আপনার আনইউজড কোডিং ব্যবহার করা হয়, জাভাস্ক্রিপ্ট, CSS এগুলো ব্যবহার করা হয়।
এগুলো যখন ব্যবহার করবেন তখন সেই সাইট ভারী হবে। ওয়েবসাইটে অনেক বড় বড় ইমেজ ব্যবহার করা হয়, ওই ইমেজের কারণে ওয়েবসাইট ভারী হয়। তারপরে ওয়েবসাইটে এমন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এগুলো দেওয়া হয়, এগুলো দেওয়া ঠিক না, দরকার নাই, এই সমস্ত কারণে ওয়েবসাইট ভারী হতে পারে। তারপরে দেখলাম এগুলা ওই ইউজ স্কিমা মার্কআপ, এটা আপনাদের জানা লাগবে না, এটা অ্যাডভান্স এসইও পার্ট। বিল্ড এসইও ফ্রেন্ডলি ইউআরএল, অনেক ওয়েবসাইটের ইউআরএল এ ঢুকলে দেখবেন যে যে গুগলের মধ্যে যেরকম চিহ্ন আসতেছে। আমরা তো এখানে কোনো ওয়েবসাইটের মধ্যে নাই, আমরা গুগলের শিট ওপেন করতেছি, শিটের ইউআরএল এরকম হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু অনেক ওয়েবসাইটে ঢুকলে দেখবেন এরকম আসে, @ পার্সেন্টেজ হ্যাশ হাবিজাবি অনেক কিছু আসে, কিন্তু ওয়েবসাইটের ইউআরএল গুলো এরকম হওয়া উচিত না। ওয়েবসাইটের ইউআরএল গুলো হওয়া উচিত যে এরকম, মনে করেন যে hsf.com/keyword explorer, এরকম হওয়া উচিত, খুবই সিম্পল, মানে website.com/url এরকম হওয়া উচিত। হ্যাঁ, সো এটার দিকে ফিক্স তাকাতে হবে আর কি। এখন হচ্ছে 301 এবং 302 রিডাইরেক্ট। চলুন আমরা এই দুইটা জিনিস সম্বন্ধে জেনে আসি, 301 এবং 302 রিডাইরেক্ট কি, এটা নিয়ে আমাদের যদি জানতে যাই তাহলে আমাদের আমাদের এই ওয়েবসাইটটা দিয়ে বাস্তবে উদাহরণ দিয়ে দেখতে হবে। ওকে, তো একদম শুরু থেকে বুঝেন, এটা আমাদের ওয়েবসাইটের কোন পেজ? অ্যাবাউট পেজ, তাই না? অ্যাবাউট পেজ। ওকে, এখন দেখেন এই পেজের লিঙ্কটা একটু সেভ করে রাখেন, বা এইভাবেই থাক, এইভাবেই থাক। আমি এই পেজের ইউআরএলটাকে একটু এডিট করি, করে টাইটেলের নাম দেই হচ্ছে অ্যাবাউট আস, এবং লিঙ্কের নামও দেই হচ্ছে অ্যাবাউট আস। তারপর এখানে আপডেটে ক্লিক করি। এখন এই পেজের মধ্যে ঢোকেন তো, অ্যাবাউট আসে চলে আসছে, দেখছেন? আগে ছিল কোথায়? অ্যাবাউটে, এখন কোথায় চলে আসলো? অ্যাবাউট আসে। এটা একটা কারণে এসেছে, র্যাঙ্ক ম্যাথের কারণে এসেছে। তা আমি এক কাজ করি, র্যাঙ্ক ম্যাথটাকে বন্ধ করে দেই। আমি আবার দেখাবো, টেনশন নেন না, 2বার দেখাবো এই জিনিসটা। র্যাঙ্ক ম্যাথটাকে বন্ধ করে দিলাম। ওকে, এখন এখন অ্যাবাউট পেজে যান। অ্যাবাউট আসে আসতেছে আবার রিরাইট হয়ে। ওকে, আরেকটা জিনিস আবার দেখাই, র্যাঙ্ক ম্যাথ কিন্তু বন্ধ আছে। ওকে, কন্টাক্ট পেজে আসেন। কন্টাক্ট পেজের ইউআরএল কোনটা? কন্টাক্ট পেজের লিংক হচ্ছে বর্তমানে আছে কন্টাক্ট, তাই না? এটাকে আমি চেঞ্জ করি, করে আমি কন্টাক্ট কন্টাক্ট আস দিয়ে দিই, টাইটেলটাকেও চেঞ্জ করে কন্টাক্ট আস দিয়ে দিই। আপডেট দেন। এখন এই সাইটের কন্টাক্ট পেজে ঢুকেন তো দেখি, কন্টাক্ট আসে চলে গেল, দেখছেন? তার মানে আমি যখন পেজগুলো চেঞ্জ করতেছি, এটা রিডাইরেক্ট হয়ে কোথায় চলে যাচ্ছে? আরেকটা পেজে চলে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে রিডাইরেকশন। আপনি একটা পেজ আগে ক্রিয়েট করেছেন, সেই পেজটা যদি আপনি কোনোভাবে আবার চেঞ্জ করে ফেলেন, অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে সেটা সেকেন্ড পেজে চলে যাবে, নতুন আরেকটা পেজে চলে যাবে। এটাই হচ্ছে রিডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইটে লোড হতে সমস্যা হবে। এগুলো সলভ করার জন্য একটা প্লাগইন লাগে, এটার নাম হচ্ছে স্ম্যাশ প্রো। স্ম্যাশ প্রো দিয়ে ইমেজটাকে স্ম্যাশ করা যায়, অথবা একটা সিডিএন ব্যবহার করতে হয়, করে ওই ইমেজটাকে অন্য সার্ভার থেকে লোড নেওয়ার লাগে, বুঝছেন? আমার ক্রিয়েটিভ নিলয়ে যায়, দেখেন এই দেখেন আমার সাইটের ইমেজ গুলো দেখেন, আমার ওয়েবসাইট থেকে লোড নেয় না, cdn.statically.io থেকে লোড নেয়, বুঝছেন? এই জন্য আমার ওয়েবসাইট ভারী হয় না, উইদিন 1 সেকেন্ড আমার ওয়েবসাইট লোড নেয়। এবং অনেক ভারী ভারী জিনিস কিন্তু আছে, এগুলো সব কিন্তু জাভা স্ক্রিপ্ট, এগুলো সব জাভা স্ক্রিপ্ট, এগুলো সব আমি সিডিএন এ ফেলে রাখছি। এগুলো খুব অ্যাডভান্স অ্যাডভান্স টেকনিক আছে ওয়েবসাইটটাকে আপনার হচ্ছে সিকিউর করে ওয়েবসাইটটা ফার্স্ট করা, ওয়েবসাইটের ইমেজ গুলোকে অন্য জায়গা থেকে লোড করানো, এটা করা যাবে। তো 301 রিডাইরেক্ট আর একটু ভালোভাবে বুঝাইতে পারতাম যদি এই যে র্যাঙ্ক ম্যাথটা না থাকতো। র্যাঙ্ক ম্যাথটা নিয়ে আসলে ঝামেলা হয়ে গেছে, র্যাঙ্ক ম্যাথটাকে কাইটে দিয়ে গেল। এই র্যাঙ্ক ম্যাথের জন্য দেখার সময় মজা পাচ্ছি না।
সার্ভিসেস পেজটাকে দেখি, সার্ভিস করে দেখি তো আগের এই সার্ভিসেসটা আসে কিনা। সার্ভিসটা তো আসলো, কিন্তু সার্ভিসেস এটা দিলে কি আসে? না, এই পেজের কোনো এক্সিস্টিং নাই। এখন আপনাদের বুঝাইতে সুবিধা হবে, দেখেন এখন থেকে বুঝছেন, আগেরটা ভুলে যান। হ্যাঁ, আমি কি বুঝাচ্ছি? আমি বুঝাচ্ছি হচ্ছে 301 এবং 302 রিডাইরেক্ট। তো ইন্টারনেটে রিডাইরেক্ট দুই ধরনের হয়। তো রিডাইরেক্ট বোঝার আগে আমাকে বুঝতে হবে যে রিডাইরেক্ট কেন করা হয়। তো মনে করেন এই ওয়েবসাইটের পেজের নাম হচ্ছে কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস থেকে আমি এখান থেকে এই পেজের ইউআরএলটাকে চেঞ্জ করে কন্ট্যাক্ট আস 2 করে দিলাম। আগে আমি এই অবস্থায় রাখি, বর্তমানে আছে কি কন্ট্যাক্ট আস। এখন যদি আমি এটাকে চেঞ্জ করে কন্ট্যাক্ট আস 2 করে দেই, তাহলে আমার বর্তমান ইউআরএল কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন কিন্তু আর কন্ট্যাক্ট আস নাই, এখন কি হয়ে গেছে? এটা কন্ট্যাক্ট আস 2 হয়ে গেছে। বাট এটাতে যদি আমি ঢুকতে চাই, কি বলবে? ও শিট, রিডাইরেক্ট হয়ে যাচ্ছে, প্রবলেম আছে। এটা দিয়ে দেখান লাগবে। আগে ইউআরএল ছিল হচ্ছে সার্ভিসেস, সার্ভিসেস এর পরে আমি ইউআরএলটাকে করলাম হচ্ছে সার্ভিস। তাহলে যারা সার্ভিসেস এই পেজে যাবে তারা কি দেখবে? যে এই পেজে কিছুই নাই। তো ধরেন এই পেজটা গুগলে ইন্ডেক্স হয়ে গেছিল এবং এটা আপনি বুকমার্কও করে ফেলছেন এবং আপনার মতো আরো 1000 ভিজিটরের কাছে এটা আছে। তো সবাই তো এই পেজকে চেনে, সার্ভিসেস এই পেজকে চেনে, কিন্তু আমি তো পেজটাকে চেঞ্জ করে এরকম সার্ভিস বানায় ফেলছি, নতুন করে তো এটাকে আমি সার্ভিস বানায় ফেলছি, তাই না? তাহলে এখন সার্ভিস পেজের মধ্যে আমার এই পেজটাকে খুঁজে পাওয়া যায়। এটা আর সার্ভিসেস দিলে আর আসে না, বাট আগে তো ঠিকই আসতো। বাট আগে যেটা আসতো সেটা সমস্ত ভিজিটরের কাছে আছে, গুগলের কাছেও আছে। তাহলে হলো কি যে এটার জন্য ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যাবে, কারণ আমার ভিজিটররা তো জানে না যে আমার এই পেজের নাম হচ্ছে সার্ভিস। ভিজিটর জানে সার্ভিসেস এস দেওয়া, এটাকে ভিজিটর চেনে, কিন্তু নতুন যেটা আমি এডিট করেছি এটাকে ভিজিটর চেনে না। তাহলে ভিজিটর যখন আমার এই আগের সেভ করা পেজটাকে ঢুকবে তখন যা দেখবে যে কিচ্ছু নাই, তখন ভিজিটররা বিরক্ত হবে, ট্রাফিক বিরক্ত হবে এবং গুগলে বিরক্ত হবে যে কি ব্যাপার, এর ইউআরএলটা এখানে নাই, 404 এরর আসতেছে। তখন এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা একটা কাজ করব, আমরা এই সার্ভিস পেজটাকে সার্ভিসেস এর সাথে রিডাইরেক্ট করে দিব। মানুষ ক্লিক করবে হচ্ছে সার্ভিসেসে, কিন্তু রিডাইরেক্ট হয়ে চলে যাবে সার্ভিস পেজে। এটাকেই বলা হয় হচ্ছে 301 রিডাইরেক্ট বা 302 রিডাইরেক্ট। তো আমি একটু লিখি এখানে, দেখেন হোয়াট ইজ 301 redirect. So a redirect is a way to send both user and search engine to a different URL from the one they originally requested. তার মানে যারা যেটাতে ক্লিক করেছিল সেটাতে থাকবে না, সেটা থেকে নতুন আরেকটা ইউআরএল এ তাদেরকে রিকোয়েস্ট করবে বা ট্রান্সফার করে দিবে। এটাকেই বলা হয় রিডাইরেক্ট। The three most commonly used redirect in 301, 302 এবং মেটা রিফ্রেশ, 3 ধরনের রিডাইরেক্ট করা হয়, কিন্তু তার মধ্যে সবচেয়ে সেফ, এসইওর জন্য সবচেয়ে সেফ হচ্ছে 301 রিডাইরেক্ট। আচ্ছা, একটু পরে বলতেছি। এসইওর জন্য সবচেয়ে সেফ হচ্ছে 301 রিডাইরেক্ট। তো দেখি 301 রিডাইরেক্ট কি। A 301 redirect is a permanent redirect that passes ফুল লিংক ইকুইটি বা র্যাঙ্কিং পাওয়ার। ওকে, তো ধরেন এই সার্ভিসেস পেজটা গুগলে র্যাঙ্ক করতে আগে, এখন নতুন করে যে পেজটা খুলেছি সার্ভিস, এই পেজটা তো এই পেজের সাথে দেখতে সেম হলেও এই পেজের পাওয়ার আর এই পেজের পাওয়ারটা এক হবে না। বাট যদি আমি 301 রিডাইরেক্ট করে দিই, মানে মানুষ ক্লিক করবে সার্ভিসেসে বাট চলে যাবে সার্ভিস পেজে, তাহলে এটার সাথে এই পেজের র্যাঙ্কিং পাওয়ারটা এই পেজে চলে যাবে। এটাকে লিংক ইকুইটি বলে। হ্যাঁ, 301 refers to HTTP status code for this type of redirect. In most instances, the 301 redirect is the best method for implementing redirects of a website. এটা হচ্ছে বেস্ট মেথড। ওকে, আর 302 রিডাইরেক্ট এটা করার দরকার নেই, এটা হচ্ছে টেম্পোরারি রিডাইরেক্ট।
ওই যে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই, দেখেন এটার নাম হচ্ছে এপিসোড বিডি। মানে কি পরিমাণে ভাওতাবাজি করে বাংলাদেশি মানুষজন, দেখেন এখানে ক্লিক করেন। এখানে যখন আপনি এটা ডাউনলোড করার জন্য ক্লিক করবেন, তখন আপনাকে রিডাইরেক্ট করে অন্য আরেকটা ফাইলে, অন্য আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যদি মোবাইল থেকে ক্লিক করেন আর কি। দেখেন মোবাইল ভার্সনে নেই, নেওয়ার পরে এটাকে একটু রিলোড দিই। এই দেখেন এই যে যখনই ক্লিক দিবেন, দেখেন রিডাইরেক্ট করে কোথায় নিয়ে গেছে দেখছেন। এই দেখেন আবার আরেকটা সাইটে নিয়ে গেল। ওই সাইট থেকে আবার কোনে যে নিবে আল্লাহ ভালো জানে, নাকি এটাতেই রাখছে, চিন্তা করা যায়। দেখেন, দেখেন আমি আবার দেখাই, পুরো পিসিটাকেই নষ্ট করে ফেলতে লাগছে। আমি আবার দেখাই, দেখেন ডাউনলোডে ক্লিক করব, এই দেখেন আমার কোথায় নিয়ে গেল দেখছেন, ওই সাইট থেকে আরেকটা সাইট, আরেকটা সাইট থেকে একসাথে 5-7টা সাইট করে। আরেকটা সাইট, আবার আরেকটা সাইটে দেখেন আরেকটা, দেখছেন 1x001। দেখেন আমি কোথায় চলে আসলাম, আমি একটা বেটিং সাইটে চলে এসেছি। তাহলে এই ধরনের প্রবলেম গুলোকে রিডাইরেক্টিং প্রবলেম বলা হয়। রিডাইরেক্ট মানে ভিজিটর ক্লিক করবে এক জায়গায় বাট নিয়ে যাবে আরেক জায়গায়, এটাকে রিডাইরেক্ট বলে। তো এই টেম্পোরারি রিডাইরেক্ট ব্যবহার করে এই কাজটা করে এরা, বুঝছেন। তো ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস, খুব খারাপ একটা জিনিস। এরা এরা চাইলেও 301 রিডাইরেক্ট করবে না, 301 করলে পরবর্তীতে ওইটা আর ছাড়াইতে পারবে না এখান থেকে, বুঝছেন। তো এগুলো রিস্ক, মানে কি অন্য রকমের রিস্ক, এবং এই সাইট গুলোকে 301 রিডাইরেক্ট করে। হ্যাঁ, এই যে some of this Google employee have indicated that there are cases over 301, 302 may be treated similarly, but our evidence suggests that the safest way to ensure search engine and browsers of all kind of give full credit is to 301 when permanently redirect URL. আমরা এগুলোকে ফলো করবো আর কি। হ্যাঁ, তো ওই সাইট গুলো কিন্তু গুগলে কখনো র্যাঙ্কে আসে না, কারণ গুগল এগুলো জানে যে ওরা এগুলো ফাইজলামো করতেছে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে 301, 302 রিডাইরেক্ট কিভাবে করতে হয়। তো আমি র্যাঙ্ক ম্যাপটাকে আবার ব্যাক নিয়ে আসতেছি, র্যাঙ্ক ম্যাপ কেটে দিয়েছিলাম রাগ করে। তো যদি কখনো আপনার ওয়েবসাইটের মধ্যে এরকম কোনো পেজ ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, অথবা আপনি মনে করেন যে আমার পেজের নামটা চেঞ্জ করা উচিত, তাহলে নামটা চেঞ্জ করার পরে সেই নতুন পেজের সাথে পুরাতন পেজকে একটু রিডাইরেক্ট করে দিবেন। কি প্রসেসে করবেন আর আমি দেখা দিচ্ছি। কারণ দেখেন ভিজিটর হয়তো সার্ভিসেস পেজটা তার গুগলে বা তার ব্রাউজারে সেভ করে রেখেছে, অথবা গুগলে এই পেজটা র্যাঙ্ক করে, বাট ক্লিক করার পরে দেখতেছে কিছুই নাই। কেমন লাগবে না? সে তো জানে না যে আপনি এটা চেঞ্জ করে সার্ভিস বানায় ফেলছেন। সো আপনার এটা সলভ করতে হবে কিভাবে, আমি একটু দেখা দিচ্ছি র্যাঙ্ক ম্যাপটা ইনস্টল হওয়ার পরে। তো র্যাঙ্ক ম্যাপটা যখন এখানে আসবে, র্যাঙ্ক ম্যাপ থেকে এখানে রিডাইরেকশনে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে চলে এসেছে, তখন অ্যাড নিউতে ক্লিক করবেন, করার পরে এখানে দিবেন সোর্স ইউআরএল আর এখানে দিবেন ডেস্টিনেশন ইউআরএল। সোর্স ইউআরএল মানে হচ্ছে কোন লিংকে ক্লিক করবে, আর ডেস্টিনেশন ইউআরএল মানে হচ্ছে ক্লিক করার পরে যাবে কোথায় সেটা। তাহলে মানুষ ক্লিক করবে হচ্ছে সার্ভিসেস এই পেজে, এটা হচ্ছে আমার সোর্স পেজ। হ্যাঁ, আর মানুষ যাবে কোথায়? সার্ভিস পেজে। ডেস্টিনেশন ইউআরএল হচ্ছে এটা, এবং কি ধরনের রিডাইরেক্ট করব সেটা সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে 301 রিডাইরেক্ট। দেওয়ার পরে এটাকে অ্যাড রিডাইরেকশনে ক্লিক করবেন। এখন দেখেন এই পেজটাকে রিলোড দেন, এখন আর এটা দেখাবে না। এটাকে রিলোড দেন, এখন সার্ভিস পেজে চলে যাবে। আল্লাহ, কি হলো? ও ভ্যালিড সোর্স ইউআরএল দিতে বলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর শুধুমাত্র পেজের ইউআরএলটাকে দিই।
হয়ে গেছে, দেখছেন? এখন এটাকে এসে রিলোড দেন, সার্ভিস পেজে চলে গেল, এখন আর দেখাচ্ছে না যে পেজটা নাই। তাহলে আমি ক্লিক করতেছি কোথায়? সার্ভিসেস, এই পেজে। আমি ঢুকতেছি এই পেজে, বাট নিয়ে যাচ্ছে আমাকে সার্ভিস পেজে। তার মানে আমার ওই পেজটা রিডাইরেক্ট হয়ে এখানে চলে আসলো। এখন আমার ভিজিটর আর বিরক্ত হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে রিডাইরেক্ট কিভাবে করে। জি ভাইয়া। এই ক্ষেত্রে 404 কে আমরা 301 রিডাইরেক্ট করতে পারি না? করে দিবেন, হ্যাঁ, যেগুলো করার দরকার মনে করেন আর কি। কারণ সব 404 তো আমরা নিতে পারবো না, তাই না? কারণ আমার ওয়েবসাইটের ভিতরে এই যে দেখেন অলরেডি কিছু হিট পড়ে গেছে এখানে। তো অলরেডি কিছু ওয়েবসাইটের মধ্যে এইচটিএমএল রিলেটেড কিছু প্রবলেম থাকতে পারে, এগুলো 404 দেখাচ্ছে, বাট এগুলো পেজ না, বুঝছেন? তারপরে হচ্ছে রোবট টিএক্সটি। তো রোবট টিএক্সটি কি, আমরা এখান থেকে গুগলে একটু দেখে আসি। হোয়াট ইজ আচ্ছা, এটা বলার আগে আমি একটু আপনাদেরকে কিছু প্রশ্ন করি। ধরে নেন এটা আমাদের একটা ওয়েবসাইট, হোক আমাদের একটা ডেমো ওয়েবসাইট বা যে কোনো কিছু, হোয়াট এভার, যে কোনো কিছুই হোক না কেন। তো এটা আমাদের একটা ওয়েবসাইট। এখন আমাদের ওয়েবসাইটটা আমরা গুগলের হাতে ছেড়ে দিব, তাই না? গুগল হয়তো বা আমাদের সবগুলো পেজ লিস্ট করবে, হোম, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, সমস্ত পেজে লিস্ট করবে, এবং সার্চ ইঞ্জিনের ডেটাবেজে আমার পুরো ওয়েবসাইটের ইনফরমেশনকে জমা করবে। কিন্তু আমি কি এটা চাই যে আমার ওয়েবসাইটের এই অ্যাডমিন প্যানেলটাকেও জমা করুক? আমার এই অ্যাডমিন প্যানেলটার ভেতরে ঢুকুক গুগল রোবট, এটা আমি চাই না। কারণ হচ্ছে আমার অ্যাডমিন প্যানেলের মধ্যে অনেক কিছু আছে। আমার এখানে আমার এই ওয়েবসাইটের ঢোকার ড্যাশবোর্ডের ইউজার নেম, পাসওয়ার্ড সহ সবকিছু আছে। আমার ডেটাবেজ অনেক কিছু আছে এই জায়গায়। বা এখানে আমার ক্লায়েন্টের অর্ডার, ডাটা, অনেকে এসে ক্রেডিট কার্ড সাবমিট করবে, পাসওয়ার্ড সাবমিট করবে, এভরিথিং আছে এই জায়গায়। আমি এগুলোর মধ্যে ঢুকতে দেবো না রোবটকে। তারপর আরেকটা জায়গায় দেখেন, ধরেন যে দারাজ। এখান থেকে আপনি একটা প্রোডাক্ট ধরেন যে কিনবেন, যে কোনো একটা প্রোডাক্ট ধরেন আপনি কিনবেন। কেনার সময় কোন পেজে যাবেন আপনি? চেক আউট পেজে যাবেন। চেক আউট পেজ বাই নাওতে ক্লিক করে চেক আউট পেজে নিয়ে যাবে। আচ্ছা, অ্যাড টু কার্টে যাই। লগ ইন না করলে ঢুকতেই দিবে না, এই কেমন ফালতু জিনিস। চেক আউট পেজে আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে এখান থেকে প্রসিড টু পেতে যাবেন। প্রসিড টু পেতে যাওয়ার পরে এখানে আপনি আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড সাবমিট করবেন, তাই না? তো এই যে যে ডেবিট কার্ড সাবমিট করতেছেন, বা আপনার চেক আউট যে দারাজের যে চেক আউট পেজটা, বা আপনার সাবমিশন যে পেজটা, এই পেজটা কি দারাজ কি কখনো চাইবে যে এই পেজের মধ্যে গুগল রোবট ঢুকুক? না, চাইবে না, না কারণ ভাই। এই ডেটাগুলো পাবলিক করা যাবে না। আমরা তো আমাদের ওয়েবসাইটের ভেতরে গুগল রোবটকে ডাকতেছি, আমাদের ফুল ওয়েবসাইটটা ক্রল করে পেজগুলো কয়টা পেজ আছে সব পেজগুলোকে ইন্ডেক্স করে নেওয়া, পোস্টগুলোকে ইন্ডেক্স করে নিয়ে আমাদের ওয়েবসাইটটা গুগলে র‍্যাঙ্ক করানো। কিন্তু আমাদের ওয়েবসাইটের ডেটাবেজে বা অ্যাডমিন পেজে ঢুকা, এটা তো আমরা কখনোই অ্যাকসেপ্ট করব না। তো এই যে যে ঢুকতে দেব না পেজগুলোতে, এটা আমরা কিভাবে গুগল রোবটকে বুঝাই দিব? সে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে বুঝবে কিভাবে যে এই পেজে ঢুকা যাবে, এটাতে যাবে না? আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এক ধরনের কোড ইউজ করব, বা একটা সিম্পল কোডিং আমরা অ্যাড করব আমাদের ওয়েবসাইটের ভেতরে। সেই কোডিংটার দ্বারাই আমরা এই গুগল রোবটকে ঠেকাই দিব আমাদের ওয়েবসাইটে ঢোকার জন্য। সেই কোডিংটার নামই হচ্ছে রোবট টিএক্সটি। সেই কোডিংটার নামই হচ্ছে রোবট টিএক্সটি। তাহলে এখানে যদি আমি লিখি হোয়াট ইজ রোবট টিএক্সটি, তাহলে সুন্দর করে রোবট টিএক্সটি সম্বন্ধে বলা আছে। A robot txt file tells search engine crawlers which URL the crawler can access on your site, মানে কোন ইউআরএলটা অ্যাক্সেস করতে পারবে, কোনটা পারবে না। This is used mainly to avoid overloading your site using request. What is robot txt file used for? এটা কিভাবে ইউজ করব না করব এখানে ডিটেইলসে বলা আছে, পড়ে নিবেন। রোবট টিএক্সটি দেখতে কিরকম হয় আমি একটু দেখাই। এখান থেকে জাস্ট ওয়েবসাইটের ভিতরে এসে র‍্যাঙ্ক ম্যাথে যদি আসেন, তাহলে
র্যাঙ্ক মেথে আসার পরে জেনারেল সেটিং এ ক্লিক করলে আপনারা রোবট টিএক্সটি পেয়ে যাবেন। আমি বললাম না যে র্যাঙ্ক মেথ এমন একটা জিনিস যেটা সমস্ত টেকনিক্যাল ইস্যুর সলিউশন করে দিয়েছে। এখান থেকে রোবট টিএক্সটি তে ক্লিক করলে এই দেখেন অলরেডি রোবট টিএক্সটি তে দেখা যাচ্ছে, এটাই রোবট টিএক্সটি। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি সে অ্যাড করে রেখেছে আমার সাইটের মধ্যে, আমি আর অ্যাড করার কোনো দরকার নেই। এটার মানে হচ্ছে ইউজার এজেন্ট, মানে হচ্ছে আমি সমস্ত সার্চ ইঞ্জিনের রোবটের নাম ধরে ডাকতেছি আমার সাইটে, এবং এই স্টার চিহ্ন মানে হচ্ছে আমি আমার ওয়েবসাইটে তাদের আসার জন্য কল করতেছি। ইউজার এজেন্ট মানে রোবট। হ্যাঁ, সমস্ত সার্চ ইঞ্জিনের রোবট গুলো, গুগলের রোবট, বিং এর রোবট, ইয়াহুর রোবট, তারপর হচ্ছে ডাকডাকগোর রোবট, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের যে রোবটরা আছে সমস্ত রোবটকে আমি ডাকতেছি এই কথাটার দ্বারা। ডাকার পরে আমি আবার ডিজালও করে দিচ্ছি যে আমার এই পেজের মধ্যে ঢোকা যাবে না, বুঝছেন? তো এই জায়গায় দেখেন ডিজালও করা নাই, বাট ডিজালও করতে হবে। বাকি পেজগুলো যারা আছে, আমি একটু একটা কারণে আমাকে এটা এডিট করতে দিচ্ছে না, আমাকে রিডিং সেটিং এ যে একটা জিনিস উঠাই দিয়ে আসতে বলতেছে, আমি একটু উঠাই দিয়ে আসি। এটাকে উঠাই দিতে হবে, এটা উঠাই দিলে আমাকে এটা এডিট করতে দিবে র্যাঙ্ক ম্যাথ। তারপর আবার জেনারেল সেটিং এ আসি, আসার পরে রোবট টেক্সটটা এখন আমাকে এডিট করতে দিচ্ছে। দেখেন আমার রোবট টেক্সটটা এরকম ভাবে অটোমেটিক্যালি করে আছে। ডিজালো ডাব্লিউপি অ্যাডমিন, তার মানে তুমি আমার এই ডাব্লিউপি অ্যাডমিন পেজের মধ্যে ঢুকতে পারবা না, ডিজালো করে দিয়েছি। এবং অ্যালো করে দিলাম হচ্ছে আমার অ্যাজাক্স পেজ। অ্যাজাক্স পেজ মানে হচ্ছে আমার সমস্ত পেজ পোস্ট এগুলোকে ভিজিট করতে পারবা, কিন্তু আমার কখনোই অ্যাডমিন পেজের মধ্যে তুমি ঢুকতে পারবা না, ডিজালো করে দিয়েছি। এবং সাইট ম্যাপটা দিয়ে দিয়েছি। সাইট ম্যাপ মানে আমার টোটাল ওয়েবসাইটের ইউআরএলটা, বুঝতে পারছেন? তারপরে এমন আর তেমন কিছু এখানে জানার দরকার নেই, একটা জিনিসই সিম্পলি আছে, এটা হচ্ছে ক্যানোনিক্যাল ইউআরএল। এটাই লাস্ট টপিক, এটা আমরা একটু দেখে আসি। ক্যানোনিক্যাল ইউআরএলটা এটা আমরা একটু সিম্পলি বুঝে আসি। তো একটা কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ দিয়ে দেখেন, এটা হচ্ছে যে প্রথম আলো। তারপরে এখানে আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিই, সেটা হচ্ছে যে অনলাইন শপিং ইন বাংলাদেশ। তো ইন্টারনেটে 4টা ভার্সন আছে, 4টা ভার্সনে একটা ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক পায়। হ্যাঁ, দেখার জন্য দিবেন, আপনার দেওয়ার দরকার নেই, অটোমেটিক্যালি র্যাঙ্ক ম্যাথ দিয়ে দিবে। আর আপনি যদি দিতে চান তাহলে কারোর ওয়েবসাইট থেকে র্যাঙ্ক ম্যাথ কপি কি বলে রোবট টেক্সটি কপি করে নিয়ে আসবেন। এই যে ধরেন প্রথম আলো না, এর ওয়েবসাইটটাকে পেস্ট করবেন, এই জায়গায় পেস্ট করার পরে ওই ওয়েবসাইটের পরে লিখবেন হচ্ছে robots.txt। ও কি রোবট টেক্সটি দিয়েছে এটা আপনি দেখতে পারবেন, এই যে দেখছেন, এটা কপি করে নিয়ে যে আপনার সাইটে বসে দিলে হয়ে যাবে। তো এই দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটই দেখা যাচ্ছে, প্রত্যেকটা ওয়েবসাইটই। ধরেন আমি এখান থেকে আজকের ডিলেরটা দেখি, আজকের deal.com/robot.txt। এই যে দেখেন কত বড় রোবট টেক্সট দিয়েছে। ওর অ্যাপ পেজ, ডাটা পেজ, তারপর হচ্ছে কুপন পেজ, কুপন কোড, কার্ড পেজ, তারপর হচ্ছে পিকচার পেজ, তারপর হচ্ছে অফার পেজ, সব পেজে ডিজাইন করে দিয়েছে, কোনো পেজেই সে ঢুকতে দিবে না। কত বড় লিস্ট! হ্যাঁ, সব সম্ভব, এভরিথিং সম্ভব। আচ্ছা, এখন আমরা ক্যানোনিক্যাল ভার্সনটা বুঝি। হ্যাঁ, তো ইন্টারনেটে 4টা ভার্সন হয়, একটা হচ্ছে এইচটিটিপি, আর আরেকটা হচ্ছে এইচটিটিপি www, একটা হচ্ছে এইচটিটিপিএস, একটা হচ্ছে এইচটিটিপিএস www। 4টা ভার্সন হয়। তো এখন আমরা কি আমাদের ওয়েবসাইটটা সিকিউর দেখতে চাই না? অবশ্যই আমরা এইচটিটিপিএস দেখতে চাই, আমরা এইচটিটিপি দেখতে চাই না। কারণ তখন তো আপনাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটি সাইট দিয়ে দেখাইলাম যে এইচটিটিপি রিডাইরেক্ট হলে কি প্রবলেম হয়। তো আমরা এইচটিটিপি ভার্সনে আমাদের সাইটগুলো গুগলে র্যাঙ্ক করাবো না, আমরা আমাদের সাইটটা গুগলের কাছে লাইভ করব হচ্ছে হয় এইচটিটিপিএস নাহলে এইচটিটিপিএস www। এখানে দেখেন আজকের ডিলটা এইচটিটিপিএস দিয়ে র্যাঙ্ক করে, বাট অথবা দেখেন এইচটিটিপিএস www ভার্সনে র্যাঙ্ক করে। পিকাবো এইচটিটিপিএস www, দারাজো এইচটিটিপি www, কিন্তু পিওর সব আবার এইচটিটিপিএস। তো এটা কোনো ম্যাটার না, আপনি যে কোনো একটা দিয়ে করতে পারবেন, হয় এইচটিটিপিএস নাহলে এইচটিটিপিএস ভার্সনে র্যাঙ্ক করাতে পারবেন। ঠিক প্রথম আলো দেখেন এইচটিটিপিএস www ভার্সনে র্যাঙ্ক করে গুগলে। তো এটা আপনি কোন ভার্সনে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাবেন এটা আপনি সিলেক্ট করে দিবেন, অথবা সিলেক্ট না করলেও হবে,
এই কামটাও র্যাঙ্ক ম্যাথ করে দিবে। র্যাঙ্ক ম্যাথ এত ভালো একটা জিনিস, এটাও র্যাঙ্ক ম্যাথ করে দিবে, বুঝছেন? হ্যাঁ, সিকিউর বুঝায়, এটাও র্যাঙ্ক ম্যাথ করে দিবে, বুঝছেন? এগুলো আপনার করা লাগবে না, এগুলো ও সব করে দিবে, অটোমেটিক্যালি করে দিবে। তো একটা সাইটে এই এইচটিটিপি এবং এইচটিটিপিএস কিভাবে করা, এটা কিভাবে বুঝবেন? এখন ধরেন যে আপনার এই ওয়েবসাইটটা র্যাঙ্ক ম্যাথে করে না, ধরে নেন এটা র্যাঙ্ক ম্যাথে করা না, আপনার এই ওয়েবসাইটটা ধরেন প্রোগ্রামিং করে করা, তাহলে আপনি কিভাবে এটা বসাবেন? আপনি গুগলকে কিভাবে বুঝাই দিবেন যে আপনার সাইটটা এই ভার্সনে র্যাঙ্ক পাবে? তখন আপনি করবেন কি, একটা সিম্পল কোডিং আছে, বুঝছেন? ওই কোডিংটা ইউজ করে করতে হবে। যেরকম এই সাইটের সোর্স কোডে যাওয়ার পরে আমরা দেখতে পারবো এর ক্যানোনিক্যাল ভার্সনটা কি। হ্যাঁ, র্যাঙ্ক আউটপিসের সাইটের দ্বারাই সম্ভব, এটা অন্য সাইটের দ্বারা এটা হবে না। অন্য সাইটের দ্বারা ক্যানোনিক্যাল দিতে গেলে আপনাকে হচ্ছে ইয়ে করতে হবে, কোডিং লিখা লাগবে। এটাকে কন্ট্রোল ইউ দেন, দেওয়ার পরে এখান থেকে, ওরে বাবা রে বাবা, এই লিঙ্ক তো সব হাইড করা, কেমনে কি? কন্ট্রোল এফ, স্যার এই কোডগুলো কি হেডারে ইউজ করতে হবে? হ্যাঁ, ক্যানোনিক্যাল এর 9 রোবট টিএক্সটাও হেডারে না? সব হেডারে। ক্যানোনিক্যালটা হচ্ছে খুব সিম্পল সাইটে পাওয়া যায়, যেমন ধরেন যে আমার সাইটে দেখে, এই সাইটে দেখে ক্যানোনিক্যাল ভার্সন দেখা যাবে। জটিল করে বানানো সাইট গুলোতে ক্যানোনিক্যাল দেখা যায় না। এই যে ক্যানোনিক্যাল, এই যে এই কোডিংটার দ্বারা আপনাকে হচ্ছে ক্যানোনিক্যাল ভার্সন বুঝাই দিতে হবে গুগলকে। আপনি চাইলে এটা কপি করে রাখতে পারেন বোঝার জন্য। হ্যাঁ, এই কোডিংটা হচ্ছে যেটা রেল ইকাল টু ক্যানোনিক্যাল, তারপরে এইচটিটিপি ইকাল টু কোন ভার্সনে র্যাঙ্ক করাতে চান সেটা। আপনি যদি এখানে এইচটিটিপিএস তারপরে হচ্ছে www ডট দেন, তাহলে গুগল এই ভার্সনে এটাকে র্যাঙ্ক দিবে, এই ভার্সনে এটাকে র্যাঙ্ক দিবে, বুঝছেন? তো এই তো, এগুলো সব টেকনিক্যাল এসইও, এই জিনিসগুলো একটু চেক দিতে হবে, এবং যদি ইরোর থাকে তাহলে ফিক্স করবেন, ইরোর না থাকলে কিছু করার দরকার নাই। বাট অবশ্যই সাইটে সার্চ কনসোলে ভেরিফাই করে নেবেন, এবং হচ্ছে সাইটে এসএসএল অ্যাড করে নেবেন। এই দুইটা কাজ করার পরে বাকিগুলো সব র্যাঙ্ক ম্যাথ অটোমেটিক্যালি করে দিবে, এইসব নিয়ে আপনার একদমই মাথা ঘামাইতে হবে না, বুঝছেন? তো এই তো গেল হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইও ক্লাস। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওটা ডাউনলোড ভাইয়া করে জাস্ট এই এইখানে প্লাগইনে এসে ক্লাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট লাগতেছে মানে র্যাঙ্ক ম্যাথ দি র্যাঙ্ক ম্যাথ সবচেয়ে প্লাগইন ডাউনলোড করার পর এখান থেকে র্যাঙ্ক ম্যাথ প্রিমিয়ামটা আপলোড করে দিবেন, তাহলেই র্যাঙ্ক ম্যাথ প্রিমিয়ামটা এসে যাবে। হুম, আগের ক্লাসের একটা কোশ্চেন, বলে ফেলেন। এলিমেন্টরের যে টেমপ্লেট গুলা আমরা নিই, হুম, এখানে হচ্ছে আমি একটা টেমপ্লেট নিছি, আবার আরেকটা টেমপ্লেট নিছি, কিন্তু বারবার ফার্স্টের টেমপ্লেটটাই আসতেছে, এটার কারণ কি? ওই টেমপ্লেটটা আপনি ডিফাইন করে দিচ্ছেন না। আপনার এখানে ওই টেমপ্লেটটা লাইভ করতে হবে, লাইভ করার পরে পাবলিশ করতে হবে, পাবলিশ করার পর এখানে সেটিং এ যেতে হবে, তারপর রিডিং সেটিং এ যাওয়া লাগবে, যে আপনাকে বলে দিতে হবে যে আপনার হোম পেজ কোনটা হবে। তো আপনি যে নতুন টেমপ্লেট দিয়েছেন সেই টেমপ্লেটটাকেই হোম করে ওই হোম পেজে দেখাই দিবেন, তাহলে আপনার ওয়েবসাইটে চলে আসবে সেটা। আর আগেরটা কি ডিলিট করা যাবে? মানে হ্যাঁ, আমি ওটা চাচ্ছি না, এরকম কিছু? সব ডিলিট করা যাবে। র্যাঙ্ক ম্যাথে যে প্রিমিয়াম হয়ে গেছে, ইনস্টল দিলেই প্রিমিয়াম হয়ে যাবে, এটা আপনাদের টাকা দিয়ে কিনা লাগবে না। প্রিমিয়ার বেনিফিট কি কি আছে স্যার? এক্সট্রা কি ফ্যাসিলিটি ফ্রি থেকে? এক্সট্রা অনেক ফ্যাসিলিটি আছে, অনেক ফ্যাসিলিটি আছে, এগুলো আপনারাই বুঝতে পারবেন। আর কোনো প্রশ্ন আছে? তা ভাইয়া টেকনিক্যাল এসইওটা দিয়ে কি শুধু আমরা ওয়েবসাইটই ঠিকঠাক করব না কি পেজ বা কিছু? ওয়েবসাইট, পেজ সবকিছুই করা যাবে। ভাই ডিলিটটা যদি একটু দেখায় দিতেন। ডিলিট জাস্ট কিছুই না, এখানে পেজে যাওয়ার পরে পেজটাকে ডিলিট করে দিবেন, ট্র্যাশে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, বুঝছেন?
র্যাঙ্ক ম্যাথের লিঙ্কটা তো পাচ্ছি না স্যার চ্যাটিং। হারাই ফেলছেন তাইলে। হ্যাঁ ভাইয়া একটা কোশ্চেন ছিল। হুম হুম হুম। না বলে ধরেন ফেলেন। নতুন একটা কোম্পানি একদম টাচ টাচ কোনোটা দিয়েই ওরা মানে প্রোডাক্ট লঞ্চ করেনি, ওরা নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট লঞ্চ করতেছে। এখন তাকেও কি র্যাঙ্ক করাইতে হবে গুগলে? হুম, গুগলে সবই র্যাঙ্ক করানো লাগবে, র্যাঙ্ক না করাইলে হবেই না। ও দিয়ে দিয়েছে টেক ভাই, তাহলে আমি আর কি দিব? আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন হ্যাঁ ছিল। বলেন। কালকে আমি র্যাঙ্ক ম্যাথ প্রোটা জিপ ফাইলটা ডাউনলোড দেই, দেন ওইটা আমি যখন ইনস্টল করার পর আমার ওয়ার্ডপ্রেসটার পাসওয়ার্ডটা সবকিছু সেভ করা ছিল, বাট কি যেন হলো, আমি লগ ইন করতে পারছিলাম না। তো আমি এটা রিকভার করতে গেলাম, দেন আমার জিমেলে আসলো স্পামে যে আমার হচ্ছে র্যাঙ্ক ম্যাথের এটা দিয়ে হচ্ছে ফিশিং রিপোর্ট আসছে জিমেইলে। এটা কি সিকিউরড? না, এটা সিকিউরড। হ্যাঁ, এটা সিকিউরড অবশ্যই। আপনি কি ফ্রি না পেইড ভার্সন দিয়েছিলেন? প্রো ভার্সনটাই। ও, প্রো ভার্সন সিকিউরড তো, এখানে কোনো সমস্যা নাই। এই যে এখানে দেখেন কিভাবে সমস্যা থাকবে না বলি, এই যে এখান থেকে যাবেন হচ্ছে ভাইরাস টোটালে, ভাইরাস টোটাল, ভাইরাস টোটালে যাওয়ার পরে আপনি ওই প্লাগইনটাকে এখানে ফেলবেন। আচ্ছা আচ্ছা। ফেলে দেখবেন যে ফাইলে কি প্রবলেম আছে, প্রবলেম থাকলে ভাইরাস টোটাল বলে দিবে, ও ও, কোনো থ্যাংক সমস্যাই ইউ নাই। ভাইয়া। জি জি জি। আর যদি সমস্যা থাকে বলে দিবে যে এটা হার্মফুল, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ভাইরাস টোটাল একটা সেই জিনিস। থ্যাংক ইউ ভাইয়া এই সোর্সটা দেওয়ার জন্য। আচ্ছা, এটা কি আপনার ওয়েবসাইট? তাহলে এই সাইটের লোডিং টাইম কমাতে, মানে আপনার ক্লায়েন্টের সাইট এটা, তাই তো? ভাইয়া, আজকের ক্লাস কি শেষ এখানে? হুম হুম হুম, ক্লাস শেষ। এই ওয়েবসাইটটা সিডিএন এ ফেলে দিতে বলেন, সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কে ফেলে দিতে বলেন। আর আর কিছু করতে হবে না, হয়ে যাবে। সাইটের অবস্থা ভালো তো, খারাপ কি? হুম, সিডিএন এ ফেলতে হবে সাইটটা। আর এই স্লাইডটা কিন্তু দেওয়া আছে। আপনাদের ব্যাচ নাম্বার কত ভাই? আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 8, তাই না? সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। যারা অ্যাড নাই একটু শিক্ষণকে বলেন অ্যাড করে দিতে। ওকে,
ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আজকে এতদূর পর্যন্তই। অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট কোনোটাই নাই, শুধু র্যাঙ্ক ম্যাথ দিয়ে আপনারা সার্চ কনসোল ভেরিফাই করে নিয়ে আসেন, এটাই অ্যাসাইনমেন্ট। ভাই থ্যাংক ইউ ভাইয়া ফোন দিন আমাকে